আজকে হচ্ছে 28শে ফেব্রুয়ারি 2025। আমাদের বার কাউন্সিল প্রিলিমিনারি ব্যাচ 2025-এর 15তম ক্লাস এবং ফৌজদারি কার্যবিধির 15তম ক্লাস। আমরা আজকে আলোচনা করব ফৌজদারি কার্যবিধির ধারা 177 থেকে। ধারা 177 থেকে 189 পর্যন্ত যে অধ্যায়টা, এটাকে বলে অনুসন্ধান এবং বিচারের স্থান, প্লেস অফ ইনকোয়ারি অর ট্রায়াল। আচ্ছা, এই ইনকোয়ারি আর ট্রায়াল দিয়ে মানে অর এবং অনেক অর আর এবং এর যে মানে একটা আপনাদের যে কনফিউশন তৈরি হয়েছে, আমি একটু এই জিনিসটা আমি একটু একটু ক্লিয়ার করে দিই। গতদিন ধরেন একটা প্রশ্ন আসছিল যে 164 ধারায় ম্যাজিস্ট্রেট কি রেকর্ড করতে পারে। তো ওই জায়গায় উত্তর ছিল যে জবানবন্দি বা দোষ স্বীকার, আর একটা ছিল জবানবন্দি এবং দোষ স্বীকার। এবং আমি আপনাদের উত্তর কাউন্ট করছিলাম কোনটা, জবানবন্দি এবং দোষ স্বীকার। ঠান্ডা মাথায় শুনেন, 164 ধারার যে টাইটেল, সেখানে বলা আছে যে 164 ধারায় জবানবন্দি এবং দোষ স্বীকার রেকর্ড করতে পারে। টাইটেলে আছে স্টেটমেন্ট এন্ড কনফেশন এবং আছে, কিন্তু 164 ধারার ভেতরে বলা আছে যে ম্যাজিস্ট্রেট জবানবন্দি অথবা দোষ স্বীকার রেকর্ড করতে পারে। এখন আপনি প্রশ্ন এসে যায়, স্যার তাহলে হেডিং এ আছে এবং আর ভিতরে আছে অথবা, এখন যৌক্তিক কোনটা? শুনেন, যৌক্তিক হলো, ধরেন একটা মামলায় অপরাধী এসে যে যে হত্যাকাণ্ড করছে, ধরেন ডিপজল এসে ম্যাজিস্ট্রেটের কাছে স্বীকারোক্তি দিল যে আমি অমুকরে হত্যা করেছি, তাহলে ম্যাজিস্ট্রেট যে রেকর্ড করবে 164, এটা কি? কনফেশন, দোষ স্বীকার। আবার সেম মামলায় যদি ওই একই মামলায় যে যারা ওই ঘটনা সম্পর্কে জানে, ম্যাজিস্ট্রেট তার জবানবন্দি রেকর্ড করতে পারবে না 164-তে, 164-তেও জবানবন্দি রেকর্ড করতে পারবে। তাহলে একটা মামলায় ম্যাজিস্ট্রেট জবানবন্দিও রেকর্ড করতে পারে 164 ধারায়, আবার কি দোষ স্বীকারও রেকর্ড করতে পারে। এই কারণে উত্তর যৌক্তিক কোনটা, জবানবন্দি এবং দোষ স্বীকার। আর যদি বলেন যে জবানবন্দি অথবা দোষ স্বীকার, তাহলে উনি কি রেকর্ড করবে, যে কোনো একটা। আচ্ছা, তো এই কারণে এখানে যৌক্তিক কোনটা, এবং। যদি পরীক্ষার প্রশ্ন এইভাবে আসে, সবাই মনোযোগ দিয়ে শুনেন, যদি এইভাবে আসে যে 164 ধারায় ম্যাজিস্ট্রেট কি রেকর্ড করতে পারে, ধরেন আছে স্টেটমেন্ট কতে, খতে আছে কনফেশন, গতে আছে স্টেটমেন্ট অর কনফেশন, ঘতে আছে উপরে কোনোটিই নয়, তখন স্টেটমেন্ট অর কনফেশন। কিন্তু একটা অপশনে আছে ধরেন স্টেটমেন্ট অর কনফেশন, আর একটা আছে স্টেটমেন্ট এন্ড কনফেশন, তাহলে দেখেন কোনটা, স্টেটমেন্ট এন্ড কনফেশন। বুঝছেন? আচ্ছা, এখন আর বেশ কতগুলো উদাহরণ দিই, অর এন্ড নিয়ে আর কতগুলো উদাহরণ দিই। ধরেন আমরা এই যে যেটা এফআইআর, এফআইআর এ স্বাক্ষর করবে যিনি সংবাদদাতা, তিনিও করবেন এবং কে, ভারপ্রাপ্ত কর্মকর্তাই করবেন। তার মানে এই জায়গা অর এর কোনো সুযোগ নাই, এই জায়গা কয়জনই করবে, দুইজনই করবে। বুঝতে পারছেন? আমরা যখন দেওয়ানি কার্যবিধি পড়ব, আলামিন সাহেবের মনে থাকার কথা, 6 আদেশের 15 বিধিতে, 6 আদেশের 15 বিধিতে বলছে প্লিডিংসে কে সিগনেচার করবে, পক্ষ করবে আইনজীবীও করবে। মানে ওই জায়গা কি আসবে, এবং পক্ষ করবে আইনজীবীও করবে। বুঝতে পারছেন? এবং কিছু কিছু জায়গায় বলা আছে, ধরেন আমরা সাক্ষ্য আইনের 61 ধারা, সাক্ষ্য আইনের 61 ধারায় বলা আছে যে প্রাথমিক সাক্ষ্য অথবা মাধ্যমিক সাক্ষ্য দ্বারা কোন দলিলের বিষয়বস্তু প্রমাণ করা যায়। ওই জায়গা বলা আছে প্রাথমিক সাক্ষ্য অথবা কি মাধ্যমিক সাক্ষ্য। তার মানে একটা দলিলের বিষয়বস্তু প্রাথমিক সাক্ষ্য দ্বারাও প্রমাণ করা যায়, অথবা কি মাধ্যমিক সাক্ষ্য। দুইটাই লাগবে না, যে কোনো কি একটা। তবে যে জায়গায় প্রাথমিক সাক্ষ্য আছে, সেই জায়গায় প্রাথমিক সাক্ষ্যই প্রাধান্য পাবে, সেই জায়গায় মাধ্যমিক সাক্ষ্য দিলে হবে না। যদি মাধ্যমিক সাক্ষ্য মূল দলিল ধরেন হারায় গেছে, সেই ক্ষেত্রে কি,
মাধ্যমিক সাক্ষ্য দিয়ে প্রমাণ করা যাবে। তাহলে ওই জায়গায় হচ্ছে প্রাথমিক অথবা মাধ্যমিক, প্রাথমিক অথবা মাধ্যমিক। আর যদি স্টেটমেন্ট এন্ড কনফেশনের ক্ষেত্রে আমি তো বললাম যে কখন অর হবে আর কখন কি এন্ড হবে। আচ্ছা, কিছু কিছু জায়গা আছে যে জায়গা অরের কোনো সুযোগ নাই। আমরা সাক্ষ্য আইনের 69 ধারায় বলছি, 69 ধারায় যে দলিলের যে অ্যাটেস্টিং উইটনেস, প্রত্যয়নকারী সাক্ষী, তিনি যদি মারা যায় অথবা হারায় যায় তাহলে দলিলের প্রত্যয়ন কিভাবে প্রমাণ করবে? প্রত্যয়নকারী সাক্ষীর স্বাক্ষর দ্বারা এবং সম্পাদনকারীর স্বাক্ষর দ্বারা। এই জায়গায় দুইজন এবং আছে, মানে যিনি প্রত্যয়নকারী সাক্ষী সে তো মারা গেছে, তাহলে তো আর পাওয়া পসিবল না। তাহলে রুবেল যে প্রত্যয়নকারী সাক্ষী ছিল, রুবেলের স্বাক্ষর দ্বারা এবং ওই দলিল যে সম্পাদন করছে তার স্বাক্ষর দ্বারা। বুঝতে পারছেন? তাহলে ওই জায়গায় এবং দুইজনেরই লাগবে। তো এজন্য গতদিনের যেটা ছিল যে কনফেশন এন্ড স্টেটমেন্ট, বুঝতে পারছেন? তাহলে ও জায়গায় এবংই বেশি যুক্তিযুক্ত। আচ্ছা, তাহলে আজকে আমরা যেটা পড়া শুরু করতেছি, ফৌজদারি কার্যবিধির অনুসন্ধান এবং বিচারের স্থান। এটা একটু শুনেন। আমরা যখন ফৌজদারি কার্যবিধি শুরু করছিলাম, ফৌজদারি কার্যবিধির ধারা কয়টা জানছি, তারপরে তফসিল সম্পর্কে জানছি, বিভিন্ন সংজ্ঞা জানছি, সমন কি জানছি, ওয়ারেন্ট কি জানছি, তারপরে আপনার এই যে পুলিশি তদন্ত কি জানছি, মামলা বিচারের ক্ষেত্রে মানে মামলা দায়ের করলে কি কি করবে সবকিছু জানছি। এখন যে জিনিসটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে ফৌজদারি মামলাটা হবে কোথায়। মানে ঘটনা তো ঘটছে, এখন মামলাটা আপনি করবেন কোথায়। তো এটা জানার জন্য আপনার প্লেস অফ ইনকোয়ারি অর ট্রায়াল এটা আপনার জানতে হবে। মামলাটা ধরেন গোপালগঞ্জে একটা চুরি হয়েছে, তাহলে মামলা চুরি হয়েছে, মোবাইল পাওয়া গেছে ঢাকা, মামলা কোথায় হবে? গোপালগঞ্জে গুরুতর আঘাত করছে, খুলনায় 10 দিন খুলনা মেডিকেল কলেজে ছিল, ঢাকা মেডিকেল কলেজে 2 দিন থেকে মারা গেছে, মামলাটা হবে কোথায়? গোপালগঞ্জ থেকে অপহরণ করে নিয়ে গেছে, পাওয়া গেছে খাগড়াছড়িতে, মামলাটা হবে কোথায়? তো এই আর কি, এইগুলা কোথায় মামলা হবে এটা জানার জন্য আমরা এখন আলোচনা করব ধারা কত, 177 থেকে 189। এবং প্রিলিমিনারিতে এই টপিকটা খুবই গুরুত্বপূর্ণ, এখান থেকে আপনি 1 নাম্বার পেতে পারেন, 1 নাম্বার আসার খুবই সম্ভাবনা রয়েছে। আমরা পড়ায় মনোযোগ দিয়ে দেখেন যে ফৌজদারি কার্যবিধির 177 থেকে 189 ধারা পর্যন্ত আন্ডারলাইন করবেন। অনুসন্ধান বা বিচারের স্থান সম্পর্কে আলোচনা করা হয়েছে। প্রশ্ন আসতে পারে যে অনুসন্ধান বা বিচারের স্থান সম্পর্কে আলোচনা করা হয়েছে কত ধারা থেকে কত ধারা? 177 থেকে 189। অর্থাৎ কোন অপরাধের বিচার বা অনুসন্ধান কোন স্থানের আদালতে হবে তা নির্ধারণের পদ্ধতি সেই সকল ধারাগুলিতে আলোচনা করা হয়েছে। এখন দেখেন বিচার এবং অনুসন্ধানের গোল্ডেন সাধারণ স্থান, কি স্থান? সাধারণ স্থান। ধারা কত? 177। এইভাবে মনে রাখবেন, যদি পরীক্ষায় প্রশ্ন আসে বিচার এবং অনুসন্ধানের সাধারণ স্থান কত দাঁড়ায়? 177। একটু পড়ি দেখেন। 177 ধারায় বলা হয়েছে যে আদালতের এখতিয়ারাধীন, আন্ডারলাইন করবেন, স্থানীয় সীমার মধ্যে অপরাধটি সংঘটিত হয়েছে। গোল্ডেন, যে আদালতের এখতিয়ারাধীন সীমার মধ্যে অপরাধটা কি সংঘটিত হয়েছে সেই আদালতে মামলাটির বিচার হবে। ঢাকার পল্টন থানায় মধ্যে এখতিয়ারাধীন এলাকার মধ্যে যদি একটা হত্যাকাণ্ড সংঘটিত হয়, ওই জায়গায় সাথে সাথে মারা গেছে, আসামির বাড়ি কোন জায়গায়, ভিকটিমের বাড়ি কোন জায়গায়, ডিসিজ পার্সনের বাড়ি কোন জায়গায়, এটা অপ্রাসঙ্গিক। ধরেন যে যারা হত্যা করা হয়েছে তার বাড়ি রাজশাহী আর যে আসামি তার বাড়ি কক্সবাজার, কিন্তু হত্যাকাণ্ডটা সংঘটিত হয়েছে ঢাকায়, মামলা হবে কোথায়? ঢাকায়। এই জায়গায় ওই মারা গেছে কে আর কে খুন করছে তাদের বাড়ি কি অপ্রাসঙ্গিক, এটা না। ফৌজদারি মামলার দেখতে হবে 177 ধারায় বলছে অপরাধ যে জায়গায় মামলা সেই জায়গায়। কত ধারায় বলছে? 177। বুঝতে পারছেন? আচ্ছা, গোপালগঞ্জ যদি চুরি হয় মামলা কোথায়? গোপালগঞ্জে। অপরাধ যে জায়গায় মামলা সেই জায়গায়। এখন চলে আসি 179। অপরাধ যে আদালতের এখতিয়ার স্থানীয় সীমার মধ্যে সংগঠিত হয় সেই আদালতে, অথবা আন্ডারলাইন করবেন যে আদালতের এখতিয়ারের স্থানীয় সীমার মধ্যে গোল দিবেন পরিণাম, পরিণামের নিচে লেখেন ফলাফল,
পরিণামের নিচে কি লিখবেন? পরিণাম কি বলেন? পরিণাম বা কি? ফলাফল দেখা দিয়েছে সেই আদালতে উক্ত অপরাধের অনুসন্ধান বা বিচার করা যাবে। এটার বেশ কতগুলো উদাহরণ আছে। ধরেন, যে আদালতের এখতিয়ারাধীন এলাকার মধ্যে ঘটনা ঘটছে আর যে জায়গায় অপরাধের পরিণাম বা ফলাফল দেখা দিয়েছে। মারামারি হয়েছে খুলনাতে, খুলনার ধরেন খালিশপুরে। আহত ব্যক্তিকে ঢাকা মেডিকেল কলেজ হসপিটালে নিছে, ঢাকা মেডিকেল হসপিটালে 2 দিন চিকিৎসারত থাকা অবস্থায় মারা গেছে। তাহলে ঘটনা ঘটছে কোথায়? খুলনায়। পরিণাম বা ফলাফল দেখা দিয়েছে কোথায়? ঢাকায়। মামলা খুলনাতেও হতে পারে, ঢাকাতেও হতে পারে। যে কোনো এক জায়গায় হবে, 2 জায়গায় না। কোন জায়গায়? যে কোনো এক জায়গায়, খুলনা অথবা ঢাকা। যদি এরকম হয়, ধরেন মারামারি হইছে, একজনকে আহত করছে গোপালগঞ্জে, ঘটনা ঘটছে গোপালগঞ্জে, তারে খুলনা মেডিকেল কলেজ হসপিটালে নিয়ে গেছে, সেখানে সে 5 দিন চিকিৎসারত ছিল। ওখান থেকে অবস্থার অবনতি হলে তারে ঢাকা মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হয়, সেখানে সে 10 দিন পরে সুস্থ হয়েছে অথবা মারা গেছে, যে কোনো একটা হয়েছে। মামলাটা কোথায় হবে? গোপালগঞ্জেও হতে পারে, খুলনায়ও হতে পারে, অথবা কি ঢাকায়ও হতে পারে। অর্থাৎ যেখানে ঘটনা ঘটেছে আর যেখানে কি পরিণাম দেখা দিয়েছে। অসুস্থ ছিল, খুলনায় পরিণাম দেখা দেয় নাই, ওই যে সে তো হসপিটালে হসপিটালে আছে, স্বাভাবিক অবস্থায় কাজকর্ম করতে পারে নাই। বুঝতে পারছেন? এটাও 179 ধারারই উদাহরণ। তাহলে যেখানে ঘটনা ঘটেছে আর যেখানে পরিণাম বা ফলাফল দেখা দিয়েছে, এই 2 জায়গার যে কোনো এক জায়গায় মামলা হতে পারে। এটা কত? 179। এখন যদি আপনাদের প্রশ্ন করি যে তাহলে 177-এর সাথে 179 পার্থক্য কি? 77-এ অপরাধটা এক জায়গায় ঘটছে, পরিণাম ফলাফল অপরাধ সব এক জায়গায় ঘটছে। আর 179-তে কি ঘটনা এক জায়গায়, পরিণাম বা ফলাফল আর এক জায়গায় যদি হয়, তাহলে যে কোনো এক জায়গায় মামলা হতে পারে। বিগত বছরের প্রশ্ন দেখেন। ক ঢাকাতে আহত হয় এবং উক্ত আঘাতের কারণে চট্টগ্রামে মারা যায়। কয়ের মৃত্যুর অপরাধের তদন্ত বা বিচার হতে পারে কোথায়? উক্ত 2 স্থানের যে কোনো এক স্থানের আদালতে। 182-তে আসেন। এবং আপনি একটা জিনিস মনে রাখবেন যে ফৌজদারি মামলার বিচার কোথায় হবে, এটার ক্ষেত্রে বাদীর বাড়ি কই বিবাদীর বাড়ি কই এটা অপ্রাসঙ্গিক। বাদীর বাড়ি কই বিবাদীর বাড়ি কই এটা দেওয়ানি মামলার ক্ষেত্রে অনেক সময় বিবেচিত হয়, কিন্তু ফৌজদারির ক্ষেত্রে দেখতে হবে যে অপরাধটা সংঘটিত হয়েছে কোথায়। ধারা 182, যে ক্ষেত্রে অপরাধ সংগঠনের স্থান গোলদেন, অপরাধ সংগঠনের স্থান অনিশ্চিত, অনিশ্চিত গোলদেন। ফৌজদারি কার্যবিধির 182 ধারা অনুযায়ী যখন এটা অনিশ্চিত যে কতিপয় স্থানীয় এলাকার মধ্যে, আন্ডারলাইন করবেন কোন এলাকায় অপরাধ সংঘটিত হয়েছে। এটা বোঝা যাচ্ছে না যে কোন এলাকায় আসলে খুনটা সংঘটিত হয়েছে। এটা কি পিরোজপুরের মধ্যে, নাকি গোপালগঞ্জের মধ্যে, নাকি বাগেরহাটের মধ্যে? বুঝতে পারছেন? 3 জায়গার যে 3 জেলার যে সীমান্ত, সীমানা, এর যে কোনো এক জায়গায় সংগঠিত হয়েছে, কিন্তু কোন জেলায় হয়েছে এটা কি অনিশ্চিত। তাহলে মামলা যে কোনো এক জায়গায় হতে পারে, যে কোনো এক জায়গায়। তারপরে দেখেন, যখন কোনো অপরাধ, আন্ডারলাইন করবেন, আংশিক একটি স্থানীয় এলাকায় এবং বাকিটা অন্য স্থানীয় এলাকায় সংগঠিত হয়েছে। আংশিক ঘটছে এক জায়গায় আর আংশিক ঘটছে কি আর এক জায়গায়। আপনি বাংলা সিনেমায় যেভাবে ওই উদাহরণ যদি দেই, যে দেখলেন যে যে পিছনে গাড়ি নিয়ে গুলি করতেছে, এক গুলি দিছে, গুলি খাওয়ার পরে, ধরেন গুলি করছে গোপালগঞ্জ থেকে, গুলি খাওয়ার পরে সে গাড়িতে উঠে পালাচ্ছে আর তার পিস পিস তারা করতেছে, তারা করতে করতে খুলনার মধ্যে গিয়ে তারে কি গুলি করে একবারে মেরে ফেলছে গাড়ি ধরে। তাহলে আংশিক ঘটছে কোথায়? গোপালগঞ্জে। আর বাকি আংশিক ঘটছে কোথায়? খুলনায়। তাহলে মামলা হবে কোথায়? গোপালগঞ্জে হতে পারে,
খুলনায়ও হতে পারে। 3 নম্বরটা দেখেন, যে ক্ষেত্রে অপরাধটি চলমান এবং একের অধিক এলাকায় সংঘটিত হতে থাকে। যে ক্ষেত্রে অপরাধটি কি চলমান, ভালো উদাহরণ দেওয়া যায় যে যশোর ঢাকা থেকে কক্সবাজার গামী ট্রেনে একদল ডাকাত উঠেছে এবং তারা ডাকাতি শুরু করছে আল্লাহর নাম নিয়ে ঢাকা থেকে, আর কক্সবাজার গিয়ে নামছে। তো অপরাধটা কি ছিল, চলমান ছিল। আর ট্রেনটা যত জেলার মধ্য দিয়ে গিয়েছে যে কোনো এক জায়গায় মামলা দায়ের করা যাবে। এটা হচ্ছে কত, 182 এই যে অপরাধটি যখন চলমান থাকে। তারপরে দেখেন, যে ক্ষেত্রে অপরাধটি বিভিন্ন স্থানীয় এলাকায় সংগঠিত কতিপয় কার্যের সমষ্টি। অপরাধটা যদি বিভিন্ন জায়গায় সংগঠিত হয় এবং এটা যদি কতিপয় কার্যের সমষ্টি হয় তাহলে যে কোনো এক জায়গায় মামলা হতে পারে। ধরেন 5ই আগস্টে যদি আওয়ামী লীগ সরকারের পতন না হতো তাহলে যে মামলাগুলো শেখ হাসিনার বিরুদ্ধে হচ্ছে বা হইছে এই মামলাগুলো হতো কার বিরুদ্ধে, এই সমন্বয়ক যারা তাদের বিরুদ্ধে। তখন তাদের বিরুদ্ধে বলা হতো যে এই সকল তারা বিভিন্ন এলাকায় এগুলো ঘটাইছে মূলত সরকার পতনের জন্য। তাহলে সকল এলাকার যে কোনো এক জায়গায় কি মামলা করা যেত। তাহলে এটা হলো যে ক্ষেত্রে অপরাধটি বিভিন্ন এলাকায় সংগঠিত অপরাধের কার্যের সমষ্টি। কি হয়েছে? আচ্ছা দেখেন, সেই ক্ষেত্রে উক্ত অপরাধ এবং অপরাধটির অনুসন্ধান বা বিচার এমন এলাকায় এখতিয়ার প্রয়োগকারী যে কোনো আদালত করতে পারবে। তাহলে 182-তে আপনার মোট এই জায়গায় মোট ক্ষেত্র আছে কয়টা, 4টা। যদি কোন এলাকায় সংগঠিত হয়েছে এটা অনিশ্চিত কিনা এই ক্ষেত্রে হলো 182। যদি একাধিক এলাকা কতিপয় স্থানীয় এলাকার মধ্যে কোন এলাকায় সংগঠিত হয়েছে এটা কি অনিশ্চিত। তারপরে আংশিক এক এলাকায়, আংশিক আর এক এলাকায়। যদি এটা চলমান থাকে, আর একটা হচ্ছে যে বিভিন্ন স্থানীয় এলাকায় সংগঠিত কতিপয় কার্যের সমষ্টি। তো এই ধারাগুলো আপনাদের লিখিত পরীক্ষার ক্ষেত্রেও কাজে লাগবে। লিখিত পরীক্ষায় উদাহরণ দিয়ে থাকবে অমুক অমুকের বাড়ি এই, আসামির বাড়ি ওই, বাদীর বাড়ি এই, ঘটনা ঘটছে অমুক জায়গায়, অমুক জায়গায় হসপিটালে নিয়ে চিকিৎসা ছিল এতদিন, তারপরে এরপরে আর এক জায়গায় নিয়ে মারা গেছে। এখন এই মামলাটা হবে কোথায়? তখন কিন্তু আপনার এই আমরা যে যতগুলো ধারা পড়লাম 177, 179, 182 এগুলা কিন্তু আপনাদের সলভ করতে হবে। ওই যে আপনারা যারা লিখিত পরীক্ষা দিচ্ছেন তারা জানেন যে কি একজন রোগ তার তার মারে ডাক্তার দেখাইছে হলো চট্টগ্রামে, এরপর চট্টগ্রামের দোকানের ওষুধ কিনছে, ওষুধ খেয়ে মারা গেছে তার মা লক্ষ্মীপুরে আইসা। এরপরে জানা গেল যে ওষুধ তৈরি করছে অমুক জায়গার ফ্যাক্টরিতে, অমুক জায়গার ফ্যাক্টরির মালিকের বাড়ি আবার অমুক জায়গা, ওই ওষুধ বিক্রি করছে আবার অমুক জায়গায়। এখন যার মা মারা গেছে সে মামলা করবে কোথায়? ঠিক আছে, তো এইগুলা এটা হচ্ছে মানে দেওয়ানির একটা উদাহরণ দিলাম আর কি। তো এইভাবে ফৌজদারিতেও আসতে পারে। আচ্ছা দেখেন, তো আমরা বিগত বছরের প্রশ্নে আসি, ওটা আমরা দেওয়ানির সময় আলোচনা করবো, সমস্যা নাই। অপরাধ সংগঠনের স্থান অনিশ্চিত হলে অনুসন্ধান বা বিচারের স্থান কত দাঁড়ায়? কত বলেন? 182। 182। আমরা চলে আসি ধারা 188। বলেন। ওনার একটু দেন, আগে মাইক্রোফোনটা একটু দেন। দেন শাকিল সাহেবের কাছে মাইক্রোফোনটা দেন। বলেন। 179 আর 182 2, এই দুইটা কি একরকম কিনা একটু? 179-তে কি আছে আর 182-এ কি আছে আপনি আগে বলেন, পড়েন। 179-তে বলছে অপরাধ যে আদালতে এখতিয়ারাধীন স্থানীয় সীমার মধ্যে সংগঠিত হয় এবং সেই আদালত অথবা যে আদালতের এখতিয়ার স্থানীয় সীমার মধ্যে অপরাধের পরিণাম দেখা দিয়েছে সেই আদালতে উক্ত অপরাধের অনুসন্ধান বা বিচার করা যাবে। দুটি একটা শুনেন, 179-র ক্ষেত্রে বলতেছে যে অপরাধটা গোপালগঞ্জেই হয়েছে কিন্তু পরিণাম দেখা দিয়েছে মারা গেছে ঢাকায় গিয়ে, এটা সুস্থ হয়েছে বা মারা গেছে, এটা হলো 179। ঠিক আছে। আর
182-র যে 2, এটা তো আংশিক এক এলাকায়, অপরাধটা গোপালগঞ্জে একটু ঘটছে আর একটা খুলনায় একটু ঘটছে। তাহলে অপরাধের ঘটনা জি, বুঝছেন? জি স্যার, ফলাফলের ব্যাপার নাই। হ্যাঁ, অপরাধ চালু চুরি করে নিয়ে খুলনা যায় ধরো আরেকজনের কাছে রাখছে, বুঝতে পারছো? আচ্ছা বুঝতে পারছেন হয়তো বা নাকি? আচ্ছা ধন্যবাদ। প্রশ্ন করবেন আপনারা, বোবার মতো বসে না থাকে প্রশ্ন করবেন। দাম উইকনেস হয়ে লাভ নাই। দেখেন আমরা চলে আসি বাংলাদেশের বাইরে সংগঠিত অপরাধের দায়, ধারা 188, আন্ডারলাইন করেন, গুরুত্বপূর্ণ। বাংলাদেশের বাইরে সংগঠিত অপরাধের দায়, এই ধারাটা আমাদের দণ্ডবিধির 4 ধারার হুবহু। দণ্ডবিধির 4 ধারায় যা আছে, ফৌজদারি কার্যবিধির কত 188 ধারার তাই আছে। তো ফৌজদারি কার্যবিধির 188 ধারায় আসলে আছেটা কি? বলছে যে যদি কোনো বাংলাদেশি নাগরিক বাংলাদেশের বাইরে সে যদি এমন কোনো কাজ করে যেটা বাংলাদেশের আইন অনুসারে একটা অপরাধ, তাহলে তার বিচার বাংলাদেশে করা যাবে। ধরেন বাংলাদেশি একজন নাগরিক আমেরিকাতে গিয়ে একজনকে হত্যা করছে, তাহলে ওই ব্যক্তিকে যখন বাংলাদেশে পাওয়া যাবে তার বিচার বাংলাদেশে করা যাবে। ফৌজদারি কার্যবিধির 188 ধারা এই কথাই বলতেছে। হ্যাঁ, আচ্ছা এখন শুনেন, যদি এরকম হয় 188 ধারা 2টা পার্ট, এক পার্ট বললাম। প্রথম অংশ হচ্ছে শুধুমাত্র বাংলাদেশি নাগরিকদের ক্ষেত্রে প্রযোজ্য। বাংলাদেশি নাগরিক অপরাধটা করছে কোথায়? বাংলাদেশের বাইরে, ঠিক আছে। আর ফৌজদারি কার্যবিধির 188 ধারার যে দ্বিতীয় অংশ, এটা যে কোনো নাগরিকের ক্ষেত্রে প্রযোজ্য, ওয়েদার বাংলাদেশি অর নট, মানে বাংলাদেশি হোক অথবা বিদেশি হোক, সকলের ক্ষেত্রেই প্রযোজ্য। কিভাবে? যদি কোনো ব্যক্তি বাংলাদেশি নিবন্ধিত কোনো জাহাজ বা উড়োজাহাজে, কি বলেন, বাংলাদেশি নিবন্ধিত কোনো জাহাজ বা উড়োজাহাজে, সেই জাহাজ বা উড়োজাহাজটা ধরেন বাংলাদেশ বিমান, তারপর ইউএস বাংলা, আর বাংলাদেশি আর কি আছে ভাই? আর হ্যাঁ, বাংলাদেশি নিবন্ধিত কোনো জাহাজ বা উড়োজাহাজ, সেটা পৃথিবীর যেখানেই থাকুক না কেন, ওর মধ্যে যদি বাংলাদেশি কাউরে হত্যা করুক বা বিদেশি কাউরে হত্যা করুক, ওই ব্যক্তির বিচার বাংলাদেশে করা যাবে। ধরেন বাংলাদেশ বিমান আছে আমেরিকার আকাশে, বাংলাদেশ বিমানের মধ্যে ভারতের এক নাগরিক ইংল্যান্ডের এক নাগরিককে হত্যা করছে, এক বিদেশি আর এক বিদেশির হত্যা করছে, বাট সে আছে কোথায়? বাংলাদেশি জাহাজে, উড়োজাহাজে আছে। বাংলাদেশি উড়োজাহাজটা মনে করতে হবে এটা একখণ্ড বাংলাদেশ, সেটা পৃথিবীর যেখানেই থাকুক না কেন, ওই দুই নাগরিকের বিচার বাংলাদেশে যখন পাওয়া যাবে, বাংলাদেশে ওই দুই নাগরিকের বিচার কি বলেন করা যাবে। তো এই 188 ধারার পাশে একটু লেখেন অতিরাষ্ট্রিক প্রয়োগ। অতিরাষ্ট্রিক প্রয়োগ, অতিরাষ্ট্রিক প্রয়োগ। অতিরাষ্ট্রিক শব্দের অর্থ হলো যে দেশের বাইরে প্রয়োগ। দেশের ফৌজদারি কার্যবিধি এটা বাংলাদেশের বাইরেও যদি ঘটনা ঘটে প্রয়োগযোগ্য। কত ধারায় বলছে? 188। বুঝতে পারছেন? যদি পরীক্ষায় প্রশ্ন আসে যে ফৌজদারি কার্যবিধির কোন ধারায় অতিরাষ্ট্রিক প্রয়োগ সম্পর্কিত বিধান আলোচনা করা হয়েছে, 188। যে জানেন না সে তো ভাববেন যে অতিরাষ্ট্রিক প্রয়োগ আবার কি জিনিস। তো দেখেন ফৌজদারি কার্যবিধির 188 ধারা এবং দণ্ডবিধির 4 ধারা উভয় একই বিষয় নিয়ে আলোচনা করেছে। ফৌজদারি কার্যবিধির আন্ডারলাইন করেন 188 ধারা এবং দণ্ডবিধির 4 ধারা বাংলাদেশের বাইরে সংগঠিত অপরাধের ক্ষেত্রে গোল দিবেন বাংলাদেশি নাগরিক এবং গোল দিবেন বাংলাদেশের নাগরিক নয় এমন যে কোনো ব্যক্তির ক্ষেত্রে ফৌজদারি আদালতের এখতিয়ার প্রয়োগের অনুমতি দিয়েছে। ফৌজদারি কার্যবিধির 188 ধারা অনুযায়ী গোল দিবেন দুইটি ক্ষেত্রে বাংলাদেশের বাইরে সংগঠিত অপরাধের জন্য কোনো ব্যক্তিকে বিচার করা যাবে। কয়টা ক্ষেত্রে? দুইটা ক্ষেত্রে। প্রথম দেখেন, যখন বাংলাদেশের কোনো নাগরিক
বাংলাদেশের বাইরে কোনো স্থানে অপরাধ করে, বাংলাদেশের নাগরিক অপরাধটা করেছে কোথায়? বাংলাদেশের বাইরে। যখন কোনো ব্যক্তি গোল দিবেন, বাংলাদেশি বা বিদেশি, বাংলাদেশে নিবন্ধিত কোনো জাহাজ বা বিমানে, তা যেখানেই থাকে না কেন কোনো অপরাধ করে। ঠিক আছে? তো এটা তাহলে কি বলবেন যে ফৌজদারি কার্যবিধির 188 ধারা কোন ধরনের নাগরিকদের ক্ষেত্রে প্রযোজ্য? বাংলাদেশি অথবা বিদেশি। ঠিক আছে? বিদেশিদের ক্ষেত্রে কখন প্রযোজ্য? যদি সে ঘটনাটা ঘটায় বাংলাদেশে নিবন্ধিত কোনো জাহাজ বা উড়োজাহাজ। বুঝতে পারছেন? আমরা সেলফ প্র্যাকটিসে চলে আসি। দেখেন, 2 নং প্রশ্নটা দেখেন, নতুন বইতে আছে। Every offense shall ordinarily be inquired into and tried by a court within the local limits of whose jurisdiction it was committed. মানে যে আদালতের এখতিয়ারভুক্ত এলাকায় অপরাধটা ঘটেছে সেই জায়গায় আপনার বিচার করা যাবে। ধরেন কোথায় বলা আছে? 177। 177। ঠিক আছে? এরপরে দেখেন 4 নং প্রশ্নটা দেখেন, কোন অপরাধের বিচার হতে পারে যে আদালতের এখতিয়ারের মধ্যে অপরাধ সংগঠিত হয়, অপরাধের পরিণতি ঘটে, অপরাধের ফলাফল ঘটে। উপরের কি বলেন? উপরের সবগুলা। 5 নং প্রশ্নটা একটু পড়ি দেখেন, এক আদালতের এখতিয়ারের মধ্যে সংঘটিত, ছর জায়গা ট লেখেন, এক আদালতের আছে তো আপনার বইতে, আমি বের করে দিলে জরিমানা দেওয়া লাগবে না। এক আদালতের এখতিয়ারের মধ্যে সংঘটিত অপরাধ অন্য আদালতে বিচার করতে পারে কার নির্দেশে? এটা আমি একটু পাশে ধারাটা দেখেন, 178 বললেন। ধারা কত? 178। এই কথাটার অর্থ কি? ধরেন একটা অপরাধ সংঘটিত হয়েছে গোপালগঞ্জে, হত্যাকাণ্ড। এখন ওই হত্যা মামলার বিচার গোপালগঞ্জে দায়ের করা হলেও গোপালগঞ্জে আসামি পক্ষে গোপালগঞ্জে কোনো উকিল অ্যাডভোকেসি করে না, ওকালতি করে না, বা বাইরে থেকে আসামি পক্ষে যদি কেউ অ্যাডভোকেসি করতে আসে তারেও আদালতে তার মানে অ্যাডভোকেসি করতে দেয় না। তখন সরকার নির্দেশ দিতে পারে যে এই মামলা, গোপালগঞ্জের মামলাটা কুষ্টিয়াতে বিচার হবে। বুঝতে পারছেন? এটা হলো কত? 178। 178 মানে এটা 178 মানে এলে বিচারযোগ্য ছিলই কয় জায়গায়? এক জায়গা। এবং যদি কোনো কারণে ওখানে বিচার না করা যায় তাহলে এটা স্থানান্তরের মানে সরকার অন্য জায়গায় বিচার নির্দেশ দিতে পারে। কে দিবে? সরকার। ধন্যবাদ। এখন এটার সাথে সাথে আমরা আরেকটা প্রশ্ন করব, দেখেন সেটা হলো 12 নং প্রশ্নটা দেখেন, আপনাদের পুরাতন বইতেও আছে 12 নং প্রশ্ন। 2 বা ততোধিক আদালতের কোনটিতে, 2 বা ততোধিক শব্দটা গোল্ডেন, 2 বা ততোধিক গোল্ডেন, 2 বা ততোধিক আদালতের কোনটিতে কোনো অপরাধের অনুসন্ধান বা বিচার অনুষ্ঠিত হবে এরূপ কোনো প্রশ্ন দেখা দিলে এই ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণ করবে? এটার উত্তর বলছে হাইকোর্ট বিভাগ, গোল্ডেন, ধারা 185। এখন আপনার কাছে প্রশ্ন আসতে পারে যে স্যার 178 সাথে 185 তাহলে পার্থক্য কি? দেখি আলামিন সাহেবই নেন, মাইক্রোফোন নেন, উত্তর দেন। এটার 178 আর 185 মধ্যে পার্থক্য কি? 178 বলছে হচ্ছে কোন স্থানে যে অপরাধটা সংঘটিত হয়েছে, আর 185 হচ্ছে কোন আদালতে বিচারটা বা অনুসন্ধানটা হবে। এটা ছাড়াও আরো পার্থক্য আছে, বলেন। আচ্ছা আচ্ছা, দেবানি, আচ্ছা 178 তো, যে 178 তো ঠিক আছে তাই না? যে ও সরি সরি সরি, না 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 178 না, আমি আরে ওনার তো বলতে তো দেবেন। বলেন বলেন আলামিন বলেন। আচ্ছা আচ্ছা, আমি আমি খেয়াল করি নাই। আচ্ছা 178 বলা আছে আপনার যে
এমন একটা অপরাধ যে আসলে ওই আদালতে বিচারযোগ্য মানে করতে পারতেছে না, বা সরকার চাচ্ছে না যে ওই জায়গা ওই মামলাটা বিচার হোক, তাইলে দেখা যায় ইনজাস্টিস হতে পারে যে কোনো পক্ষের। সেই ক্ষেত্রে ওই মামলাটাকে বাংলাদেশের যে কোনো দায়রা বিভাগে সরকার সেন্ড করতে পারবে বিচারের জন্য। 178। 178। জি। আর 185-তে বলছে হচ্ছে যে আপনার যে যে একটা অপরাধের যে অনুসন্ধান বা যে বিচার, এটা আসলে কোন জায়গা হবে এটা আসলে অনিশ্চিত, মানে ওরকম ভাবে আসলে আইডেন্টিফাই করতে পারতেছে না। তো তারপরে সেক্ষেত্রে আসলে হাইকোর্ট একটা ডিসিশন দেবে। আচ্ছা দেন, পিথিকারে দেন, পিথিকা বলেন। ম্যাম, দেন, বলেন বলেন বলেন। আচ্ছা, যে অপরাধ স্যার এক জায়গায় হয়েছে যে অপরাধটা স্যার একই স্থানে, মানে গোপালগঞ্জে একটা অপরাধ ঘটেছে স্যার, সেই অপরাধটা এই গোপালগঞ্জেই হবে। বলেন, উত্তর দেন। আর ঘটনাটা যদি দুই জায়গায় ঘটে স্যার, একের অধিক, তাহলে হাইকোর্টের কাছে অনুমতি দেবে। আচ্ছা শুনেন, আমি বলি, আপনাদের সবাই সঠিক। সেটা হলো যে যখন অপরাধটা হয়েছে এক জায়গায়, এক জেলায় বিচারযোগ্য ছিল, অন্য কোন জায়গায় দায়ের যোগ্য ছিল না, সেই ক্ষেত্রে বলছে 178 সরকার নির্দেশ দিলে অন্য জায়গায় বিচার হতে পারে। ঠিক আছে। আর যে ক্ষেত্রে অপরাধটা শুরুতেই দুই বা ততোধিক আদালতের যে কোনো জায়গায় বিচার হবে, এটা নিয়ে কনফিউশন দেখা দিচ্ছে, শুরুতেই দুই জায়গায়। তো এটা অনিশ্চয়তা হতে পারে, এটা কারণ পরিণাম হতে পারে, যে কোনো একটা হতো, শুরুতেই এক জায়গায় না, শুরুতেই দুই জায়গায়, তাহলে কোথায় বিচারটা হবে এটা নিয়ে ডিসিশন দিবে 185 ধারায় কে? হাইকোর্ট। ঠিক আছে, বুঝতে পারছেন? এই বুঝছেন? আচ্ছা, এখন এখানে বেশ কতগুলো উদাহরণ আছে, আমরা একটু সবাই একটু মনোযোগ দেন, আমরা একটু পড়ি। দেখেন, এক্স নামক আদালতের স্থানীয় এখতিয়ারের সীমার মধ্যে এ আহত হয় এবং জেড নামক আদালতের স্থানীয় এখতিয়ারের সীমার মধ্যে মারা যায়। আহত হয়েছে এক জায়গায়, মারা গেছে আর এক জায়গায়। এর নিন্দনীয় নরহত্যার বিচার হতে পারে এক্স এবং নাকি এক্স বা জেড নামক আদালতে। বুঝতে পারছেন? দুই জায়গার যে কোনো এক জায়গায়। এখন অনেকে আবার প্রশ্ন করবেন যে স্যার, মামলা যদি দুই জায়গায় হয়, তাকে মনে হলো দুষ্ট বুদ্ধি ভরা, যে আমি আগে যা পড়াচ্ছে তা বুঝি আর না বুঝি, প্রশ্নটা আগে করে নি। আচ্ছা, দুই জায়গায় যদি হয়, সেটার উত্তরও শেষে গিয়ে দেব। দুই জায়গায় হলেও তার সমস্যা, মানে তার সলিউশন আছে। দেখেন 7 নং প্রশ্নটা দেখি। 7, আপনাদের পুরাতন বইতে আছে কিনা জানি না, নাও থাকতে পারে। গোপালগঞ্জ নামক আদালতের স্থানীয় সীমার মধ্যে করিমকে জখমের ভয় দেখানো হলো। ভয় দেখাইছে কোথায়? গোপালগঞ্জে। এইভাবে ঢাকা নামক আদালতের স্থানীয় সীমার মধ্যে যে ব্যক্তি তাকে ভয় রেখেছিল, তাকে সম্পত্তি অর্পণের জন্য প্ররোচিত করলো। তাহলে ভয় দেখাইছে গোপালগঞ্জে, আর সম্পত্তি অর্পণের জন্য প্ররোচিত করছে কোথায়? ঢাকাতে। এ জায়গা ঘ আছে, ঘরে ঢাকা পড়তেছি আর কি। এই ক্ষেত্রে বলপূর্বক গ্রহণের অপরাধের বিচার ও অনুসন্ধান করা যেতে পারে গোপালগঞ্জ অথবা কোথায়? ঢাকা। কারণ তারে ভয় দিছে এক জায়গায়, আর ভয় দেখাইয়া জিনিসপত্র নিছে কি আর এক জায়গা থেকে, তাহলে দুই জায়গার যে কোনো এক জায়গায় অনুসন্ধান বা বিচার হতে পারে। 179 ধারায় পড়ে। ঠিক আছে। 8 নং দেখেন। 8 আপনাদের পুরাতন বইতে নাই, বাট একটু মনোযোগ দিয়ে শুনেন। আরিফ চুয়াডাঙ্গা নামক আদালতের স্থানীয় সীমানার মধ্যে জখম প্রাপ্ত হয়। তাহলে আরিফ সাহেব জখম প্রাপ্ত হয়েছে কোথায়? চুয়াডাঙ্গায়। জখমের প্রথম 10 দিন আরিফ ওয়াই নামক আদালতের স্থানীয় সীমার মধ্যে অবস্থান করে। আঘাত পাইছে চুয়াডাঙ্গায়, আর ওয়াই ধরেন আমরা ধরলাম মেহেরপুর। প্রথম 10 দিন ছিল কোথায়? মেহেরপুর। এবং পরবর্তী 10 দিন জামালপুর নামক আদালতের স্থানীয় সীমার মধ্যে বসবাস করে। আঘাত পাইছে চুয়াডাঙ্গা, তারপরে 10 দিন বসবাস করছে মেহেরপুর, তারপরে কোথায় বসবাস করছে? জামালপুরে। এবং মেহেরপুর ও জামালপুর নামক আদালতের স্থানীয় সীমার মধ্যে তার স্বাভাবিক কাজকর্ম করতে ব্যর্থ হয়, মানে সে তার দৈনন্দিন জীবনের যে স্বাভাবিক কাজকর্ম, এটা করতে সে কি ব্যর্থ হয়েছে।
আরিফকে গুরুতর জখম করার অপরাধের অনুসন্ধান ও বিচার হতে পারে কোথায় বলেন? দুই জায়গা কেন, 3 জায়গার যে কোনো এক জায়গায়, চুয়াডাঙ্গা, মেহেরপুর অথবা জামালপুর। ঠিক আছে, হ্যাঁ মেহেরপুরে 10 দিন ছিল। এরপরে হ্যাঁ, এই 3 জায়গার যে কোনো এক জায়গায়। এটাও কত ধারা জানেন? 179। সবাই সিগনেচার শিটে সিগনেচার করেন। এখন এর কতগুলো উপধারা আছে দেখেন। উপধারা 181 আমরা একটু পড়বো দেখেন। অপরাধজনক আত্মসাৎ এবং বিশ্বাস ভঙ্গের যে কোনো অপরাধের বিচার বা অনুসন্ধান হতে পারে যে আদালতের স্থানীয় অধিক্ষেত্রের মধ্যে অভিযুক্ত ব্যক্তি সংশ্লিষ্ট সম্পত্তির কোনো অংশ গ্রহণ করেছে, সংশ্লিষ্ট সম্পত্তির কোনো অংশ রেখেছে, অপরাধটি সংগঠন করেছে, উপরের সবগুলো। এখন এই প্রশ্নের অপরাধজনক আত্মসাৎ আর বিশ্বাসভঙ্গ, এটা একটা আন্ডারলাইন করেন, করছেন? অপরাধজনক আত্মসাৎ আর বিশ্বাসভঙ্গ আসলে কি আমাদের একটু বোঝা দরকার। এই জায়গায় দণ্ডবিধির একটু লাগে। অপরাধজনক সম্পত্তি আত্মসাৎ হলো যে আপনি ধরেন একজনের কাছ থেকে একটা সম্পত্তি চেয়ে নিলেন, বললাম যে রুবেল আপনার মোটরসাইকেলটা আমার একটু চালাইতে দেন। রুবেলের অনুমতি নিয়েই নিছি, কিন্তু পরবর্তীতে গিয়ে ওই মোটরসাইকেল রুবেলকে কোনোদিন ফেরত দেই নাই, বা ওই মোটরসাইকেল আমি বিক্রি করে দিছি। এটা হচ্ছে কি? আত্মসাৎ। বুঝতে পারছেন? অথবা কোন রাস্তায় আমি একটা সোনার হার পেলাম, একটা মোবাইল পেলাম, সোনার হার পেলাম বা একটা টাকার বান্ডিল পেলাম, পাওয়ার সাথে সাথে নিজে ওই টাকা নিজের মনে করে রেখে দিছি, কার টাকা কার হার খোঁজার চেষ্টাও করি নাই। এটাই হচ্ছে আত্মসাৎ, ক্রিমিনাল মিসঅ্যাপ্রোপ্রিয়েশন অফ প্রপার্টি। এখন আসেন বিশ্বাসভঙ্গ কি, অপরাধজনক বিশ্বাসভঙ্গ কি? দীর্ঘদিন যাবত একজনের সাথে আপনার একটা বিশ্বাসের সম্পর্ক এবং সে আপনার বিশ্বাস ভঙ্গ করে আপনার মূল্যবান জামানত বা টাকা পয়সা আত্মসাৎ করেছে। কিরকম? কোম্পানিতে যারা চাকরি করে তারা ওই কোম্পানির কোনো জিনিস যদি নিজের বাসায় নিয়ে যায়, ধরেন সোয়াবিন তেল কোম্পানিতে চাকরি করে, নিজের মনে করে 2 ক্যান প্রায় সে নিয়ে যায় বাসায়, তাহলে কোম্পানির সাথে তার একটা কিসের সম্পর্ক? বিশ্বাসের সম্পর্ক। কোম্পানির সম্পত্তি সে কি করেছে? আত্মসাৎ করেছে। এটাই হলো অপরাধজনক কি? বিশ্বাসভঙ্গ। বুঝতে পারছেন? আপনি একজনের কাছে বিদেশে যাওয়ার আগে আপনি আপনার ওই একটা মোটরসাইকেল আপনার বন্ধুর কাছে দিয়ে গেছেন, যে বন্ধু তুমি চালাও বা রাখো, আমি আসার পর আমার এই মোটরসাইকেলটা ফেরত দিও, বিনিময়ে তোমারে কিছু টাকা হাদিয়া বা বিদেশ থেকে আমি যে কুরমা খেজুর পারফিউম আনবো তোমারে কিছু দিব আর কি। তো এরপরে যখন আপনি আসলেন ওই মোটরসাইকেলের আর অস্তিত্ব নাই, তাহলে বন্ধুর সাথে আপনার কিসের সম্পর্ক ছিল? বিশ্বাসের সম্পর্ক ছিল। বিশ্বাস আপনি কি করেছেন? ভঙ্গ করছেন। এটারে বলে অপরাধজনক বিশ্বাস ভঙ্গ। আর আত্মসাৎ তো বিশ্বাসের সম্পর্ক না থাকলেও আত্মসাৎ হতে পারে। এখন বলছে যে এই বিশ্বাসভঙ্গ আর আত্মসাতের বিচার হবে কোথায়? একটু শুনেন। ক নম্বরে বলছে সম্পত্তির কোনো অংশ যেখান থেকে গ্রহণ করেছে সে জায়গায় হতে পারে, সম্পত্তির কোনো অংশ রেখেছে সে জায়গায় হতে পারে, অপরাধটি সংগঠন করেছে সেই জায়গায় হতে পারে। আমি একটু ভালো উদাহরণ দিই, শুনেন। যে আপনার বন্ধু আর আপনি দুইজনের বাড়ি হচ্ছে ঢাকাতে বসবাস করেন, তো আপনার একটা গাড়ি, দুইজনের বাড়ি ঢাকা হলেও আপনাদের হোম ডিস্ট্রিক্ট ধরেন গোপালগঞ্জ। এখন আপনার বন্ধু তার একটা গাড়ি সে মানে আপনাকে দিয়ে গেছে বিদেশে যাওয়ার আগে। বন্ধু বলতেছে যে বন্ধু আমি তো বিদেশে যাব, তা আমার এই গাড়িটা তোমার গোপালগঞ্জের বাসায় থাকলো, গোপালগঞ্জের বাসার গ্যারেজে থাকলো। এই কথাগুলো বলতেছে কোথায় বসে? ঢাকায় বসে। আচ্ছা, তো যখন সে দেশে আসলো দেখা গেল যে ওই গাড়ি আর সে চাই, বহুত দিন যাবত চাইতেছে যে বন্ধু তোমার গ্যারেজের গাড়ি রাখছিলাম, আমার গাড়িটা তো পাচ্ছি না, ফেরত দাও ফেরত দাও ফেরত দাও, ফেরত আর দেয় না। পরে ওই গাড়ি উদ্ধার করছে ধরেন কক্সবাজার থেকে। কোথা থেকে? কক্সবাজার থেকে। তাহলে এখানে মোট তাদের যে অপরাধটা, দুইজনের সম্পর্ক ছিল কোথায়? ঢাকাতে। গাড়িটা রাখছে কোথায়?
গোপালগঞ্জে, গাড়িটা আত্মসাৎ করার পর পাওয়া গেছে কোথায়? কক্সবাজার। তাহলে মামলা কোথায় হতে পারে? 3 জায়গার যে কোনো এক জায়গায় হতে পারে। এই যে দেখেন, এই যে এবার বুঝবেন, দেখেন অপরাধজনক আত্মসাৎ ও বিশ্বাসভঙ্গের যে কোনো অপরাধের বিচার বা অনুসন্ধান হতে পারে যে আদালতের স্থানীয় অধিক্ষেত্র সীমার মধ্যে সংশ্লিষ্ট সম্পত্তির কোনো অংশ কি করেছে? গ্রহণ করেছে। সম্পত্তির কোনো অংশ কি রেখেছে? অপরাধটি সংগঠন করেছে। উপরের কি সবগুলো কত ধারা? 181 উপধারা কত? 2। 181 উপধারা 2। এই বুঝতে পারছেন? প্রাণ আরএফএল কোম্পানিতে এক লোক চাকরি করে, হেড অফিসে চাকরি করে ঢাকায়, কিন্তু প্রাণ আরএফএল এর গোডাউন ধরেন গাজীপুরের কালিয়াকোট। তাহলে ওই অফিসার কালিয়াকোট থেকে প্রাণ আরএফএল এর বিভিন্ন পণ্য আত্মসাৎ করাইয়া তার নির্দেশে ওইগুলো রাখছে ধরেন ময়মনসিংহে, পরবর্তীতে উদ্ধার করছে কোথা থেকে? ময়মনসিংহ। তাহলে মামলা কোথায় হবে বলেন? ঘটনাটা ঘটছে তো কোথায়? ঢাকায়, যেহেতু সে চাকরি করে কোথায়? ঢাকায়। আর আত্মসাৎ করছিল কোথায়? গাজীপুরে। আর পাওয়া গেছে কোথায়? ময়মনসিংহে। 3 জায়গার যে কোনো এক জায়গায় মামলা হতে পারে। যদি যে যে অপরাধী তার বাড়ি যদি কক্সবাজার হয় বা প্রাণ আরএফএল কোম্পানির মালিকের বাড়ি যদি অন্য জায়গায় হয়, চট্টগ্রাম হয়, এই জায়গায় কি বাদী বা আসামির বাড়ি কি প্রাসঙ্গিক? না। বুঝছেন? না, ব্যতিক্রম ঠিক না, এটা একটু মানে আরো মানে হ্যাঁ। দেখেন 10 নং, দেখেন 10 নম্বর প্রশ্ন, চুরির অপরাধ বা চোরাই মাল দখল সম্পর্কিত অপরাধের বিচার হবে কোন আদালতে? আমি একটু আগে বুঝাইনি চুরির অপরাধ কি, চুরি কি। আমরা মোটামুটি চুরির সংজ্ঞা জানি, তারপরেও আমি আবার একটু বলি। যখন একজন ব্যক্তি আরেকজন ব্যক্তির অস্থাবর সম্পত্তি তার দখল হতে তার সম্মতি ব্যতি রেখে অসাধুভাবে একটু হলেও স্থানান্তর করে, সেটাই হলো চুরি। অর্থাৎ আপনার মোবাইল, আপনার আপনার বাইক ধরেন, আপনার বাইক আপনার কাছ থেকে আপনার বন্ধু ধার নিছে যে দোস্ত আমার একটু চালাইতে দাও, ধার নেওয়ার পরে আর কোনোদিন ফেরত দেয় নাই, এটা কিন্তু চুরি না। এটা কি চুরি না, এটা বলে আত্মসাৎ, কারণ সে তো আপনার কাছ থেকে অনুমতি নিয়ে নিছে। বুঝতে পারছেন? আর যখন আপনি যে নিচে বাইক রেখে আসছেন, উপরে পড়তে আসছেন, আপনার বন্ধু জানে যে ওই বাইকটা R15 হলো অমুকের, ও উপরে আছে, আমার বন্ধুর বাইক অন্য কেউ চুরি করার চেয়ে আমি নিজে চুরি করি, সে নিজে যদি নিয়ে যায় তখন আর এটা আত্মসাৎ হচ্ছে না, এটা কি হবে? বুঝতে পারছেন? তাহলে মনে রাখবেন যে চুরি তো আমরা বুঝলাম, এখন চুরির অপরাধ বা চোরাই মাল দখল সম্পর্কিত বিচার হবে কোন আদালতে? ধরেন চুরিটা হয়েছে গোপালগঞ্জে, এখন বন্ধু চুরি করার পর ওই R15 বিক্রি করে দিছে, যার কাছে তার বাড়ি হলো ঢাকা। মামলা করার পরে পুলিশ ঢাকা থেকে, সরি মামলা তো হয় নাই, ধরেন ঢাকা থেকে ওই মোটর সাইকেলটা উদ্ধার করলো, চোরাই মাল পাওয়া গেছে কোথায়? ঢাকায়। তো এখন মামলা হবে কোথায়? গোপালগঞ্জেও হতে পারে অথবা কি ঢাকাতেও হতে পারে, কারণ চুরি হয়েছিল গোপালগঞ্জে আর মোটর সাইকেল পাওয়া গেছে কোথায়? ঢাকায়। একটু পড়ি দেখেন, যে কয় জায়গা ওই লোক যদি আরো 10 জায়গায় বিক্রি করতো, দেখেন বলেন। দেখেন তো চুরির অপরাধ বা চোরাই মাল দখল সম্পর্কিত অপরাধের বিচার হবে কোন আদালতে? উত্তর হচ্ছে যেখানে অপরাধ সংগঠিত হয়েছে সেখানে, অথবা যেখানে চোরাই মাল দখলে রেখেছে, এই 2 জায়গার কি বলেন? যে কোনো এক জায়গায়। 181 কত? 3। এরপরে দেখেন, শুনেন, এই আত্মসাৎ, বিশ্বাসভঙ্গ, চুরি, চোরাই মাল এগুলা বিস্তারিত আমরা পড়বো পেনাল কোডে, দণ্ডবিধিতে। এখন জাস্ট আপনাদের একটু ব্যাখ্যা দিলাম যাতে চুরি কি, আত্মসাৎ কি, বিশ্বাসভঙ্গ কি, এটা আপনি বুঝতে পারেন আর কি। 11 নম্বর দেখেন, মনুষ্য হরণ
মনুষ্য মানে অপহরণ। এর অপরাধের অনুসন্ধান বা বিচার হবে যে আদালতের স্থানীয় অধিক্ষেত্রের মধ্যে মানুষটিকে অভিযুক্ত ব্যক্তি অপহরণ করেছে, জোরপূর্বক হরণ করেছে বা আটক রাখা হয়েছিল। যে জায়গায় অপহরণ করছে অথবা যে জায়গায় তারে কি পাওয়া গেছে, আটক রাখা হয়েছিল, যে কোনো এক জায়গায় মামলা হতে পারে। এটা কত? 181(4)। গোপালগঞ্জ থেকে অপহরণ করছে, পাওয়া গেছে খাগড়াছড়িতে, ভিকটিম রে, মামলা হবে কোথায়? গোপালগঞ্জ অথবা খাগড়াছড়ির যে কোনো এক জায়গায়। এটাই হলো কত? 181(4)। আজাদ সাহেব বলেন, কি প্রশ্ন বলেন। স্যার 179 আর 181 স্যার প্রায় সেমই মনে হচ্ছে স্যার, তো আলাদা করে 179তে এরকম আলাদা আলাদা অপরাধের নাম বলে না, আর 181তে স্যার আলাদা আলাদা সেম না, সেম মানে একে প্রায় একরকম, বাট 181 তে স্পেসিফিক অপরাধের নাম বলে দিছে, 179তে স্পেসিফিক কোন অপরাধের নাম বলে নাই। হ্যাঁ হ্যাঁ, মনে যায় এখানে একটু এই জায়গা লাগবে। হ্যাঁ, তাহলে 181তে আপনি জাস্ট মনে রাখবেন যে চোরাই মাল, চুরি, তারপরে বিশ্বাসভঙ্গ, আত্মসাৎ, তারপরে হচ্ছে অপহরণ, এই সকল অপরাধ যে জায়গায় ঘটছে, যে জায়গায় ভিকটিমরে পাওয়া গেছে বা চোরাই মাল পাওয়া গেছে, যে কোনো এক জায়গায় বিচার বা অনুসন্ধান হতে পারে। আমরা একটু 13 নং প্রশ্নে চলে আসি। 13, যখন কোনো ব্যক্তি বাংলাদেশে নিবন্ধিত কোনো জাহাজ বা বিমান, তা যেখানেই থাকুক না কেন, কোনো অপরাধ সংগঠন করে, তার বিচার হতে পারে কোথায়? তাকে বাংলাদেশে যেখানে পাওয়া যাবে সেখানকার এখতিয়ার সম্পন্ন আদালত। তো আমরা এখানে যা যা পড়লাম এইগুলো আমি একটু শুরু থেকে বলি যাতে আপনাদের সকলেই মনে পড়ে। যে প্লেস অফ ইনকোয়ারি অ্যান্ড ট্রায়াল, এই যে অধ্যায়টা, এটা আছে ফৌজদারি কার্যবিধির 177 থেকে কত বলেন? 189। আমরা সব ধারা পড়ি নাই, যতগুলো পড়ছি ইনশাল্লাহ সেইগুলাতেই হবে। 177 বললো যে অপরাধটা যেখানে ঘটেছে, মামলাটা সেখানে। 178 বললো যে 177 যে ক্ষেত্রে প্রযোজ্য, সেই ক্ষেত্রে অপরাধটা যে জায়গায়, মামলা সেই জায়গায়, সরকার যদি মনে করে অন্য জায়গায়ও বিচার হতে পারে। এটা কত? 178। 179তে বললো ঘটনা যে জায়গায়, পরিণাম বা ফলাফল যে জায়গায়, এই দুই জায়গার যে কোনো দুই জায়গা বা 3-4 জায়গা যাই হতো, যে কোনো এক জায়গায় মামলা হবে। বেশ কতগুলো উদাহরণ মনে রাখবেন। আহত হয়েছে এক জায়গায়, মারা গেছে আর এক জায়গায়। আহত হয়েছে এক জায়গায়, আর এক জায়গায় অসুস্থ ছিলাম, আরো এক জায়গায় স্বাভাবিক কাজকর্ম করতে পারি নাই, তাহলে যে কোনো এক জায়গায়। 180 আমরা পড়ি নাই। 181তে 181 পরে পড়ি, আগে 182 আসি। 182তে বলছে যে কোথায় অপরাধ সংগঠিত হয়েছে এটা যে অনিশ্চিত হয়, আংশিক এক জায়গায়, আংশিক আর এক জায়গায়, অপরাধটা যদি চলমান থাকে এবং অপরাধটা যদি কতিপয় কার্যের সমষ্টি হয়, একাধিক জায়গায় ঘটে, তাহলে যে কোনো এক জায়গায় মামলা হতে পারে। এটা হলো 182। এখন আমরা একটু 181 উপধারা মনে না রাখলেও সমস্যা নাই। 181 যেটা প্রথমে মনে রাখবেন সেটা হলো আত্মসাৎ বা বিশ্বাসভঙ্গ। যে জায়গায় অপরাধ ঘটেছে, যে জায়গায় ওই জিনিসপত্র পাওয়া গিয়েছে বা নেওয়া হয়েছে, যে কোনো এক জায়গায় মামলা হতে পারে। তারপরে চুরি বা চোরাই মাল, যে জায়গায় ঘটছে, যে জায়গায় চোরাই মাল পাওয়া গেছে, যে কোনো এক জায়গায় মামলা হতে পারে। অপহরণ, যেখান থেকে করছে, যেখানে পাওয়া গেছে, যে কোনো এক জায়গায় মামলা হতে পারে। এই সবগুলা কত? 181। 185তে বলা আছে দুই বা ততোধিক আদালতের কোথায় মামলা হবে, এটা নিয়ে যদি কোনো কনফিউশন দেখা দেয়, তাহলে হাইকোর্ট এই বিষয়ে সিদ্ধান্ত প্রদান করবে। এবং সবশেষে আমরা যেটা পড়েছি সেটা হলো 188 ধারা ফৌজদারি কার্যবিধির অতিরাষ্ট্রিক প্রয়োগ। দণ্ডবিধির অতিরাষ্ট্রিক মানে হলো রাষ্ট্রের বাইরে। তো এটা দণ্ডবিধির 4 ধারার মতো। বাংলাদেশি কোন নাগরিক বাংলাদেশের বাইরে কোনো অপরাধ করলে ওই বাংলাদেশিকে যখন বাংলাদেশে পাওয়া যাবে তার বিচার বাংলাদেশে করা যাবে। আবার বাংলাদেশি হোক বা বিদেশি হোক,
বাংলাদেশি নিবন্ধিত কোনো জাহাজ বা উড়োজাহাজে যদি কোনো অপরাধ করে পৃথিবীর যে কোনো দেশের নাগরিক, তাকেও তার বিচার বাংলাদেশে করা যাবে যদি বাংলাদেশে তাকে পাওয়া যায়। বুঝতে পারছেন? এই যে যে ধারাগুলো পড়লাম, এই অফলাইনে আমার সামনে যারা আছেন কে কে বলতে পারবেন? অফলাইন মানে আপনারা? ওমর ফারুক পারবেন? আচ্ছা আগে অ্যাটেম্পট দেন, দেখি কি পারেন। ওনারে মাইক্রোফোনটা দেন, ঢুকাই দেন। ওমর ফারুক সাহেব দেন। শোনা যায়? কো স্যার 177 ধারায় বলছে হচ্ছে অপরাধ যেখানে সংঘটিত হবে। এই থামেন, ওনার কথা শুনি না, একটু জোরে বলেন। 177 ধারায় বলছে অপরাধ যেখানে সংঘটিত হবে বিচার সেখানে হবে। করা যাবে, যেখানে ঘটনা ঘটছে সেখানেও করা যাবে। 179। 179। তারপর 182তে বলছে যে ঘটনা যদি এরকম হয় যে এক জায়গা সংঘটিত হয়েছে কিছু অংশ, আর এক জায়গা যে কিছু অংশ হয়েছে, বা ঘটনা যদি চলমান থাকে, বা এরকম হয় যে কয়েকটা জায়গার ঘটনার একটা ফলাফল সমষ্টি লাস্টে প্রকাশ পাইছে, তাহলে ওই সব জায়গায় এই মামলাটা করা যাবে। 182। যে 188তে বলছে হচ্ছে স্যার যে বাংলাদেশের যে কোনো নাগরিক যদি বাংলাদেশের বাইরে কোনো অপরাধ করে তাহলে তার বিচার বাংলাদেশে করা যাবে। এক। আর উপধারায় 2তে বলছে হচ্ছে যে বাংলাদেশের নাগরিক হোক বা বাইরে কোনো রাষ্ট্রের নাগরিক হোক, সে যদি বাংলাদেশের কোনো জাহাজ বা নিবন্ধিত কোনো বিমানের ভিতরে কোনো দুর্ঘটনা বা অন্যায় করে, তার বিচার বাংলাদেশের যে কোনো জায়গা থেকে পাওয়া গেলে করা যাবে। জি। আর 78? 78 স্যার মনে নাই স্যার। এই বিকাশের হাতে দেন, বিকাশ বলেন। 78 বিকাশ সাহেব ধরেন। কত দূরে নিলে হবে না, কাছে নেন। হ্যাঁ। আর 178-এ কি আছে বলেন, পারবেন তো বলেন। 178-এ বলছে যে একই জেলায় যদি মামলা মানে সংগঠিত হয়, সেইটা সরকার অন্য জেলায় মানে সরকার নির্দেশ দিলে অন্য জায়গায় বিচার হতে পারে। 178। ধন্যবাদ। এই পিছনে দেন, হোসেনকারী দেন। হোসেনকারী 185 ধারায় কি আছে বলতে পারবেন? 2 বা ততোধিক আদালতের যে কোনো জায়গায় সংগঠন হলে যে কোনো এক জায়গায় মামলা করা যাবে। মানে বিচারটা কোথায় হবে এরকম যদি সন্দেহ দেখা যায় তাহলে যে কোনো এক জায়গা মানে নির্দেশ দিবে কে? ডিসিশন দিবে হাইকোর্ট। এটা কত? 185। 185। ধন্যবাদ। দেন ধরে দেন। তাহলে এখান থেকে আমরা ইনশাল্লাহ, আপনি যদি মনোযোগ দিয়ে পড়েন, 177-এর যে যতগুলা সেকশন আমরা পড়লাম, 177, 178, 179, 181, 182, 185 আর কত 188, এই সেকশন গুলো পড়লে ইনশাল্লাহ আপনি এক নাম্বার পাওয়া যাবে আশা করি। আমরা চলে আসি, দেখেন 100 অভিযোগের ধরন প্রসঙ্গে ধারা 221 থেকে 240 চার্জ। এখন করব চার্জ। চার্জ বা অভিযোগ আসলে কি এই সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। তো এটা আলোচনা করার আগে একটু বলে রাখা ভালো যে একটা ফৌজদারি মামলা আমরা জানি 2 ভাবে দায়ের হয়, থানায় অথবা ম্যাজিস্ট্রেটের কাছে। তো দায়ের যেভাবেই হোক না কেন আবার আমলে নিবে কে? ম্যাজিস্ট্রেট। ম্যাজিস্ট্রেট আমলে নেওয়ার পরে ওই মামলাটার অনেকগুলা স্তরের মধ্যে দিয়ে যেতে হয়। ওই জামিন শুনানি হয়, তারপরে জিআর মামলার ক্ষেত্রে আমলে নেওয়ার আগে রিমান্ড শুনানি হয়, সবকিছু শেষ হওয়ার পরে যখন সিআর মামলায় সকল আসামি হাজির হয়ে যায় আর জিআর মামলায় যখন পুলিশ রিপোর্ট আদালত কর্তৃক গৃহীত হয়, তখন জিআর অথবা সিআর মামলা বদলি করা হয় বিচার আদালতে।
এই বিচার আদালতটা কোনটা হবে এটা নির্ধারণ করা আছে দ্বিতীয় তফসিলের 8ম কলামে। যদি 302 এর অপরাধ হয় তাহলে বিচার করবে দায়রা জজ। তাহলে আমলি আদালত ওই মামলা 205 গ ধারায় পাঠাই দিবে দায়রা আদালতে, ঠিক আছে। যদি ধরেন চুরির মামলা হয় তাহলে বিচার করবে ম্যাজিস্ট্রেট আদালত, তাহলে 205 গ ধারায় এটা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের কাছে পাঠাই দিবে। এখন ট্রায়াল কোর্টে যাওয়ার পরে তার প্রথম যে দায়িত্ব সেটা হলো ওই চার্জ গঠন করা। কি করা বলেন? চার্জ গঠন করা। চার্জ গঠনের আগে একটা ডিসচার্জের আবেদন যদি আসামি দেয় তাহলে অব্যাহতি শুনানি হয়। তো ধরেন অব্যাহতি আসামির দেয় নাই, ডিসচার্জ দেয় নাই, তাহলে চার্জ গঠন করবে। তাহলে চার্জ গঠনটা আসলে কি? চার্জ গঠন হলো একটা ফৌজদারি মামলায় এক পক্ষ যেটা দাবি করে আর এক পক্ষ যেটা অস্বীকার করে সেটার উপর ভিত্তি করে চার্জ গঠিত হয়। ঠিক একইভাবে একটা দেওয়ানি মামলায় এক পক্ষ যেটা দাবি করে অপর পক্ষ যেটা অস্বীকার করে সেটার উপর ভিত্তি করে ইস্যু গঠিত হয়। কি বলেন? ইস্যু। বলেন। সেটা তো আলাদা কথা। আমলি আদালত করবে, হুলিয়া ক্রোক যা যা আছে সব আমলি আদালত করবে। কেন? জিয়ার মামলা হইলেও হবে। হ্যাঁ শুনেন, আচ্ছা এখন শুনেন যে কথা ছিলাম যে চার্জ গঠন হলো এক পক্ষ যেটা দাবি করতেছে অপর পক্ষ যেটা কি অস্বীকার করতেছে। ফৌজদারি মামলায় যেটারে চার্জ বলে, দেওয়ানি মামলায় সেটারে কি বলে? ইস্যু বা বিচার্য বিষয়। কোর্টে যারা যান দেখবেন যে দাঁড় করায় বলে যে আপনার বিরুদ্ধে এত এত দ্বারা চার্জ গঠন হলো, আপনি দোষী নাকি নির্দোষ? তো সে তখন দাবি করে আমি হলাম নির্দোষ। যখনই নির্দোষ বললো এরপরে থেকে সাক্ষ্য গ্রহণ প্রক্রিয়া শুরু। যে মামলা করছে সে সাক্ষীদের আনবে, তার সাক্ষ্য গ্রহণ হবে, আসামি পক্ষের আইনজীবী ওই সাক্ষীরে কি করবে? জেরা করবে। আর আসামি শুধু প্রতি তারিখে তারিখে হাজিরা দিবে। তো তাহলে এই যে যে চার্জ গঠন করে, এই চার্জ গঠনের দায়িত্বটা কার? আদালতের। এই চার্জ গঠন সম্পর্কে আমাদের ফৌজদারি কার্যবিধিতে দেখেন 221 থেকে 240 পর্যন্ত আলোচনা করা হয়েছে। এখন আর একটা জিনিস আমরা গুলিয়ে ফেলি, সেটার একটু ব্যাখ্যা দিয়ে নিই। সেটা হলো চার্জ আর চার্জশিট। অনেকে চার্জ আর চার্জশিটে এক করে ফেলে। চার্জশিট যে শব্দটা এটা আমাদের ফৌজদারি কার্যবিধিতে নাই, এটা আছে পুলিশ রেগুলেশন অফ বেঙ্গলে। চার্জশিট হলো তদন্তকারী কর্মকর্তা তদন্ত শেষে আসামিদের যদি অপরাধের সাথে সংশ্লিষ্টতা পায় তখন আসামিদের বিচারের সুপারিশ করে যে পুলিশ প্রতিবেদনে যেটা উল্লেখ করে সেটারে বলে চার্জশিট। আর যখন ওই মামলাটা আমলি আদালত হতে বদলি হয়ে যায় তখন বিচারিক আদালতে গিয়ে যে এক পক্ষ যেটা দাবি করে অপর পক্ষ যেটা কি অস্বীকার করে সেটার উপর ভিত্তি করে গঠিত হয় কি? চার্জ। বুঝতে পারছেন? তাহলে চার্জশিট দেয় হচ্ছে কে? পুলিশ। অভিযোগপত্র আর অভিযোগ বা চার্জ এটা গঠন করে কে? আদালত। এটা ম্যাজিস্ট্রেট আদালত হতে পারে, এটা কি দায়রা আদালত হতে পারে। এবং চার্জ গঠনের পরেই একটা মামলার বিচার শুরু হয়। বুঝতে পারছেন? তাহলে এই চার্জ গঠন করার ক্ষেত্রে কি কি করতে পারে কি কি করবে না এই সব কিছু আলোচনা করছে 221 থেকে কত 240। একটু পড়া শুরু করি। দেখেন, চার্জ গঠনের মধ্যে দিয়ে গোল দিবেন বিচার শুরু হয়। অর্থাৎ চার্জ গঠনের আগ পর্যন্ত একটা ফৌজদারি মামলায় আদালত যা যা করে সেটার বলে অনুসন্ধান, আর চার্জ গঠনের পরে শুরু হয় কি? বিচার। ওয়ারেন্ট মামলার ক্ষেত্রে সেটা দায়রা আদালত বা ম্যাজিস্ট্রেট আদালত যেখানেই বিচারযোগ্য হোক না কেন গোল দেন লিখিত আকারে আনুষ্ঠানিক চার্জ গঠন করা অপরিহার্য। এটা আপনাদের পুরাতন বইতে নাই, লিখে রাখবেন যে কোন ধরনের মামলার ক্ষেত্রে লিখিত আকারে চার্জ গঠন করা অপরিহার্য। ওয়ারেন্ট মামলা, যে মামলায় আগে ওয়ারেন্ট ইস্যু করে সেই ধরনের মামলায় লিখিত আকারে চার্জ গঠন করা কি
অপরিহার্য, কিন্তু সমন মামলা বা সংক্ষিপ্ত মামলার ক্ষেত্রে আনুষ্ঠানিক চার্জের পরিবর্তে অভিযুক্তকে চার্জের সারমর্ম উল্লেখ করা যথেষ্ট। তাহলে মাসুদ একটা নতুন জিনিস জানলেন যে ওয়ারেন্ট মামলার ক্ষেত্রে চার্জ অবশ্যই কি হতে হবে, লিখিত হতে হবে। আর সমন মামলার ক্ষেত্রে কি মৌখিক হলেও কোনো সমস্যা নাই। এখন আমরা চলে আসি যে চার্জ বা অভিযোগ কি। চার্জ অর্থ হলো অভিযোগ। চার্জ অর্থ হলো কোনো ব্যক্তির বিরুদ্ধে লিখিত আকারে আনুষ্ঠানিক অভিযোগ যে তিনি অপরাধ করেছে, যে আপনার বিরুদ্ধে এত এত ধারায় চার্জ গঠন করা হলো, আপনি কি দোষী নাকি নির্দোষ। আদালত দাবি করতেছে দোষী আর সে দাবি করতেছে কি নির্দোষ। খুবই প্রাথমিক পর্যায়ে অভিযোগের ধরন সম্পর্কে জানার অধিকারী কোনো ব্যক্তির বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগকে যথাযথভাবে প্রস্তুত করাই হলো চার্জ। ফৌজদারি কার্যবিধির বল দিবেন 4(1)(c) ধারায় চার্জের সংজ্ঞা দেওয়া হয়েছে। চার্জের সংজ্ঞা দিছে কত ধারায়? সি দিয়ে মনে রাখবেন, 4(1)(c) চার্জ। ওই জায়গায় যে সংজ্ঞা আছে ওই সংজ্ঞা পড়লে মনে থাকার চেয়ে আরো ভুলে যাবেন বেশি। আচ্ছা, আপাতত মনে রাখেন চার্জের সংজ্ঞা আছে 4(1)(c)। ফৌজদারি কার্যবিধির 221 থেকে 240 ধারা পর্যন্ত অভিযোগের বিষয়বস্তু, গঠন প্রণালী এবং আদালতের ক্ষমতা সম্পর্কে বর্ণনা করা হয়েছে। তো এখন আমরা একটু দেখি যে চার্জে যে সকল বিষয় উল্লেখ করতে হবে। এটা আপনাদের এই জায়গায় কি গতবার কোনো নোট দিছিলাম, কাগজ দিছিলাম চার্জের সময়? কি কাগজ দিছিলাম দেখি একটু দেখান তো। দেখে আমার কাছে একটু দেখান। আচ্ছা, ধন্যবাদ। তাহলে একটু অপেক্ষা করেন, আমি সবাই এই কাগজটা একটু দিয়ে নিই। আমরা একটু পড়া শুরু করি, একটু পরে আজান দেবে, নামাজের বিরতিতে যাব, তার আগে 2-1 মিনিট একটু পড়ি। দেখেন, চার্জ বা অভিযোগ 4(1)(গ) ধারা অনুযায়ী অভিযোগ বলতে একাধিক শিরোনাম সম্বলিত অভিযোগের যে কোনো শিরোনামকে অন্তর্ভুক্ত করে। দেখেন, বইয়ের যে সংজ্ঞাটা বলতেছে যে একাধিক শিরোনাম সম্বলিত অভিযোগের যে কোনো শিরোনামকে অন্তর্ভুক্ত করে। তো এটা আসলে কি বোঝায়? এটার ব্যাখ্যা এইভাবে দেওয়া যায় যে ধরেন একজন ব্যক্তির বিরুদ্ধে অনেকগুলো ধারা থাকতে পারে মামলায়। ধরেন সে চুরি করছে, সে ব্যভিচার করছে, সে ঘরে আগুন দিছে, তাহলে চুরির জন্য 379 আর ঘরে আগুন দেওয়ার জন্য 436, ব্যভিচারের জন্য 497। আমরা যখন দণ্ডবিধি পড়বো তখন বিস্তারিত জানবো। তো এই জায়গায় একাধিক তারে বলে যে আপনার বিরুদ্ধে, আসামির বিরুদ্ধে 379, 497, 436 ধারায় চার্জ গঠন করা হলো। একাধিক দফা সম্বলিত। এই জায়গায় দফা কয়টা? একাধিক। ওই যে 379 একটা, 436 একটা, আবার 497 একটা। একাধিক দফা সম্বলিত শিরোনাম, একাধিক দফা একাধিক শিরোনাম সম্বলিত অভিযোগের যে কোনো শিরোনামকে অন্তর্ভুক্ত করে। এই তিনটার মধ্যে এই জায়গা ধারা কয়টা? মানে অভিযোগ তো মামলা একটা, কিন্তু ধারা কয়টা? 3টা। তাহলে চার্জ কিন্তু 3টাই, 3টা অপরাধের চার্জ। এই 3টা ধারাই এক একটা চার্জ, কিন্তু এই 3টা চার্জ গঠিত হচ্ছে কি একসাথে। তাহলে বুঝতেন যে একাধিক শিরোনাম সম্বলিত মানে ওই যে 3টা অপরাধ করছে, অভিযোগের যে কোনো শিরোনামকে অন্তর্ভুক্ত করে। যে কোনো মানে 3টার মধ্যে যে কোনো এক একটাই কি চার্জ হিসেবে গণ্য হবে। তো এটা আসলে স্বয়ং সম্পূর্ণ সংজ্ঞা না। সংজ্ঞা হলো চার্জ হলো যে মামলায় রাষ্ট্রপক্ষ যেটা দাবি করে, আসামি যেটা কি অস্বীকার করে, সেটার উপর ভিত্তি করে ফৌজদারি মামলায় কি গঠিত হয়? চার্জ গঠিত হয়, এবং চার্জ গঠনের মাধ্যমে ফৌজদারি মামলার বিচার প্রক্রিয়া শুরু হয়। এটা তো চার্জ হচ্ছে কোনো ব্যক্তির বিরুদ্ধে দেওয়া নির্দিষ্ট অভিযোগের একটি সংক্ষিপ্ত বিবৃতি, যাতে ওই ব্যক্তি প্রাথমিকভাবে তার বিরুদ্ধে আনিত অভিযোগ সম্পর্কে জানার অধিকারী। চার্জ গঠন হলো ফৌজদারি কার্যক্রমের একটি গুরুত্বপূর্ণ ধাপ। এটি বিচার, আন্ডারলাইন করেন, এটি বিচার পর্যায় থেকে তদন্তকে পৃথক করে। এটি বিচার পর্যায় থেকে, একটু লিখেন, তদন্ত বা অনুসন্ধানকে পৃথক করে। অনুসন্ধানকে, কি কে বলেন? অনুসন্ধানকে।
না, অনুসন্ধান লেখেন, তদন্ত বা অনুসন্ধানকে পৃথক করে। তাই অপরাধ অনুযায়ী সাবধানতার সাথে চার্জ গঠন করা উচিত। ফৌজদারি কার্যবিধির 221 থেকে 240 ধারা পর্যন্ত অভিযোগের বিষয়বস্তু গঠন এবং আদালতের ক্ষমতা সম্পর্কে বর্ণনা করা হয়েছে। তো চার্জ আসলে কি একটু হলেও বুঝতে আশা করি পেরেছেন, যে এক পক্ষ যেটা দাবি করে অপর পক্ষ যেটা অস্বীকার করে সেটার উপর ভিত্তি করে কি গঠিত হয়, চার্জ গঠিত হয়। এখন দেখেন ফৌজদারি কার্যবিধির 227 ধারায় বলতেছে, রায় ঘোষণার পূর্ব পর্যন্ত যে কোনো সময় আদালত আন্ডারলাইন করেন অভিযোগ পরিবর্তন বা নতুন অভিযোগ গঠন করতে পারে। এ জায়গা 227-এ দুইটা জিনিস বলছে, অভিযোগ পরিবর্তনও পারে বা কি নতুন অভিযোগ গঠন করতেও পারে। কত ধারায়? 227 ধারায়। তাহলে যদি বলে যে চার্জ পরিবর্তন করতে পারে বা নতুন চার্জ গঠন করতে পারে, কখন? রায় ঘোষণার পূর্ব পর্যন্ত। কত ধারায়? 227 ধারায় কি কি পারে? অভিযোগ পরিবর্তন বা নতুন অভিযোগ গঠন। বুঝতে পারছেন? কত ধারায়? 227 ধারায়। যেহেতু আজান দিয়েছে, নামাজের বিরতি, 10 মিনিট পরে আমরা আবার ক্লাস শুরু করবো ইনশাআল্লাহ। অনলাইনে যারা আছেন শুনতে পাচ্ছেন? হ্যালো, অনলাইনে যারা আছেন কথা শুনতে পাচ্ছেন? আচ্ছা, শুনতে পাচ্ছে, ধন্যবাদ। শুনেন, তাহলে আমরা ক্লাস শুরু করি। দেখেন, তাহলে আমরা বিরতির আগে 227 ধারায় পড়েছি যে প্রশ্নটা আসতে পারে যে চার্জ পরিবর্তন করা যায় বা নতুন চার্জ গঠন করা যায় কত ধারায়? 227 ধারায়। কখন? রায়ের আগে। এবং এই 227 ধারায় ক্ষমতা আছে দুইটা, চার্জ পরিবর্তন অথবা কি নতুন অভিযোগ গঠন। তবে শীট দেখেন, এরূপ প্রতিটি পরিবর্তন বা সংযোজন আসামিকে পড়ে শোনাতেও বোঝাতে হবে। যদি কখনো চার্জ পরিবর্তন করা হয় তাহলে পরীক্ষায় প্রশ্ন আসবে যে চার্জ পরিবর্তন করলে চার্জটি কাকে পড়ে শোনানো হয়, বাদী পক্ষকে নাকি আসামিকে? আসামিকে। উল্লেখ্য যে আন্ডারলাইন করবেন অভিযোগটি ইংরেজিতে বা আদালতের ভাষায় লিখতে হবে। দেখেন, আপনারা এই ফৌজদারি কার্যবিধিতে ভাষা সংক্রান্ত একটা প্রশ্ন পাবেন যে 164 এর ভাষা কি। 164 এর ভাষা বলা আছে 364 ধারায়, অভিযুক্তের ভাষা, আদালতের ভাষা বা ইংরেজি ভাষা। আর চার্জের ভাষা কি হবে? আদালতের ভাষা বা ইংরেজি ভাষা। এ জায়গায় অভিযুক্তের কথা নাই, এটা কি হবে? আদালতের ভাষা বা ইংরেজি ভাষা। উপযুক্ত আলোচনা হতে বোঝা যায় যে চার্জ হচ্ছে একটি লিখিত বিবরণ যাতে একজন অভিযুক্ত ব্যক্তি কর্তৃক কৃত অপরাধের সময়, স্থান, প্রকৃতি, যে ব্যক্তি বা বস্তুর বিরুদ্ধে অপরাধ করা হয়েছে তার বর্ণনা বা আইনের যে ধারার অধীনে আসামিকে অভিযুক্ত করা হয়েছে তা উল্লেখ থাকবে। তাহলে আমরা এতটুকু বুঝতে পারলাম যে চার্জ আসলে মানে মামলায়, ফৌজদারি মামলায় এক পক্ষ যেটা দাবি করে অপর পক্ষ যেটা অস্বীকার করে সেটার উপর ভিত্তি করেই কি গঠিত হয়? চার্জ গঠিত হয়। এখন এই অংশটুকু আপনাদের লিখিত পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। পরীক্ষায় আসে যে অভিযোগ নামায় বা চার্জে কোন কোন বিষয় উল্লেখ করতে হবে, বা চার্জের উপাদান বা চার্জের শর্ত। চার্জের উপাদান বা চার্জের শর্ত। অ্যাকচুয়ালি চার্জটা গঠন করে কে বলেন তো? আদালত। তো চার্জে কি লিখবে না না লিখবে এটা কার এখতিয়ার? আদালতের। চার্জের বিষয়বস্তু সম্পর্কে ফৌজদারি কার্যবিধির আন্ডারলাইন করেন 221 ধারা থেকে 223 ধারা পর্যন্ত বলা হয়েছে। উক্ত ধারা অনুযায়ী একটি অভিযোগ নামায় নিম্নলিখিত বিষয়সমূহ উল্লেখ করতে হবে। কি কি দেখেন? চার্জে অপরাধের বিবরণ থাকতে হবে, অপরাধের নির্দিষ্ট নাম উল্লেখই যথেষ্ট বিবরণ। মানে যে আপনার বিরুদ্ধে চুরির চার্জ গঠন করা হলো, যদি নাম থাকে তাহলে চুরি লিখলেই হবে। আর যদি কোনো অপরাধের নাম না থাকে তাহলে বলবে যে অমুক অমুকের পকেটের মধ্যে হাত ঢুকাইয়ে মানি ব্যাগ নিয়ে নিছে, কিন্তু এর একটা নাম আছে, কি? চুরি। যেহেতু চুরি যদি সুনির্দিষ্ট নাম থাকে তাহলে কি চুরি। যখন আপনি কোনো ব্যক্তির বর্ণনা দেন, অপরিচিত ব্যক্তি হলে বলেন যে অমুক দেখতে এরকম, চুল এরকম,
গায়ের রং এমন, এমন পোশাক পরা ছিল, কিন্তু যদি তার নাম থাকতো তাহলে তো বলতেন যে অমুক আসছিল, এক কথাই শেষ। ঠিক আছে, তাহলে অপরাধের যদি নাম থাকে তাহলে চার্জে নাম উল্লেখ করলেই হবে, আর যদি নাম না থাকে তাহলে কি দিতে হবে? বিবরণ দিতে হবে। বুঝছেন? তারপরে দেখেন, যে ক্ষেত্রে অপরাধের নির্দিষ্ট নাম নেই, যদি কোনো অপরাধের কি না থাকে, নির্দিষ্ট নাম না থাকে, সেই ক্ষেত্রে সেই অপরাধের সংজ্ঞা এমন ভাবে উল্লেখ করতে হবে যাতে আসামি তার বিরুদ্ধে আনীত অভিযোগ সম্পর্কে সুস্পষ্ট ভাবে বুঝতে পারে। ধরেন অনেক সময় কোনো অপরাধের সুনির্দিষ্ট নাম নাও থাকতে পারে, কিন্তু সেটা একটা অপরাধ। আমাদের মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন 2018 এর একটা ধারা আছে, ধারাটা আমার এই মুহূর্তে মনে করতে পারতেছি না। ওই ধারায় বলা আছে যে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে যত প্রকার নেশাজাতীয় দ্রব্যাদির কথা বলছে, এই দ্রব্যাদি ছাড়াও ভবিষ্যতে যদি নতুন কোনো নেশার উদ্ভব হয় তাহলে সে অমুক ধারায় সাজা পাবে, 6 মাস বা 1 বছর সাজার বিধান আছে। মানে কি বুঝাইতে পারলাম? যে ধরেন সৃষ্টির শুরু থেকে বা যখন মানুষ নেশা করা শুরু করলো, দেখবেন যে মদ আছে বা গঞ্জিকা আছে, কিন্তু ইয়া বা হিরোইন এইগুলা তো শুরু থেকে নাই, এগুলা কি নতুন করে আসছে। তো আমাদের 1990 সালের মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন ছিল, সেটাকে বাতিল করে নতুন আইন প্রণয়ন করছে 2018 সালে। এখন একটা নতুন আইন প্রণয়ন কেন দরকার হয় জানেন? যখন পুরাতন আইনে আর কাজ চালানো যাচ্ছে না, কারণ পুরাতন আইনে যাবতীয় যত নেশা টেশার কথা বলছে, বর্তমানে আরো অনেক প্রকার নতুন নেশার আবির্ভাব ঘটেছে, এবং এই জন্য 2018 সালের আইনে একটা বিধান করা হয়েছে যে ভবিষ্যতে যদি আরো নেশা জাতীয় দ্রব্যাদির কি ঘটে, আবির্ভাব ঘটে, তাহলে সে দণ্ডিত হবে অমুক ধারায়। মানে একটা বিধান রেখে দিছে আর কি বিচারের জন্য। তো যদি এরকম হয় যে ভবিষ্যতে নতুন একটা নেশার উদ্ভব ঘটছে, কিন্তু ওই নেশাটার ধরেন কোনো, আচ্ছা পেজটা আমি দিব অনলাইনে ভাই, আপাতত স্ক্রিনে দেখেন, পেজ তো অবশ্যই দিব, এত বারবার বলা লাগবে না। দেখেন, তাহলে ভবিষ্যতে যদি নতুন কোনো নেশার উদ্ভব ঘটে, ধরেন ওই নেশাটার ওই বস্তুটার আলাদা কোনো নাম এখনো হয় নাই, তাহলে চার্জ গঠিত হবে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের অমুক ধারায়, উল্লেখ থাকবে সে অমুক দ্রব্য দিয়ে এই জাতীয় নেশা জাতীয় দ্রব্য বেচা কেনা করছে বা সে সেবন করেছে। বুঝতে পারছেন? তাহলে সহজ কথা হলো, যদি কোনো অপরাধের নাম না থাকে তাহলে সে কি অপরাধ করেছে এটা কি দিতে হবে? বিবরণ দিতে হবে। তারপরে দেখেন, যে আইন বা যে ধারা অনুসারে আন্ডারলাইন করবেন অপরাধ করা হয়েছে বলে উল্লেখ করা হয়েছে, চার্জে তা উল্লেখ করতে হবে। ধারা কোন আইনের কোন ধারা চার্জে উল্লেখ করতে হবে, সে কোন আইনের কোন ধারা অনুসারে অপরাধটা করেছে। কোর্টে গেলে দেখবেন বলবে যে আপনার বিরুদ্ধে এত মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের এত এত ধারায় চার্জ গঠন করা হলো, বা দণ্ডবিধির এত এত ধারায় চার্জ গঠন করা হলো, তাহলে চার্জে অবশ্যই আইনের নাম থাকবে, ধারা উল্লেখ থাকবে। আসামির পূর্ববর্তী দণ্ডের ঘটনা ও তারিখ ও স্থান উল্লেখ করতে হবে। আসামি যদি পূর্বে কোনো অপরাধে দণ্ডিত হয়ে থাকে তাহলে সেটা চার্জে অবশ্যই কি উল্লেখ করতে হবে। চার্জের মধ্যে অভিযুক্ত অপরাধের সময় ও স্থান আন্ডারলাইন করেন, সময় ও স্থান, কোন সময় এবং কয় তারিখে ঘটনাটা ঘটাইছে এটা অবশ্যই চার্জে উল্লেখ থাকবে। 6 নং দেখেন, দরকার নাই 221 সেই জায়গায় আমার দরকার নাই, জাস্ট মনে রাখেন। আসামিকে যখন অপরাধমূলক বিশ্বাসভঙ্গের অথবা অসাধুভাবে অর্থ আত্মসাতের অভিযোগে চার্জ গঠন করা হয়, অপরাধমূলক বিশ্বাসভঙ্গ কেমনে হয়, অসাধুভাবে অর্থ আত্মসাৎ কেমনে হয় অলরেডি কিন্তু আমি ব্যাখ্যা দিছি। তো ওই মামলাটা যদি হয় অপরাধমূলক বিশ্বাসভঙ্গ বা অসাধুভাবে অর্থ আত্মসাতের, তখন সম্পূর্ণ দফা বা সুনির্দিষ্ট তারিখ উল্লেখ না করে আন্ডারলাইন করবেন যে পরিমাণ টাকা সম্পর্কে অপরাধ করা হয়েছে মোটামুটি ভাবে তাই, এবং যে তারিখ সমূহের মধ্যে অপরাধ করা হয়েছে তাই উল্লেখ করলেই যথেষ্ট হবে। যদি আপনি একটা আনুমানিক তারিখ উল্লেখ করতে চান, আপনি জানেন না যে সুনির্দিষ্টভাবে অপরাধটা কবে হয়েছে,
প্রাণ আরএফএল কোম্পানিতে চাকরি করে, বাট সে এই অপরাধটা কবে করছে আপনি কি শিওর না, তাহলে আপনি বলতে পারেন যে জানুয়ারির 1 তারিখ থেকে ডিসেম্বরের 1 তারিখের মধ্যে আনুমানিক সে প্রাণ আরএফএল কোম্পানির আনুমানিক এত টাকা আত্মসাৎ করেছে। বুঝতে পারছেন? এখন এই জায়গায় আপনি তো কি নাই, সুনির্দিষ্ট কোনো তারিখ বোঝা যাচ্ছে না, কিন্তু অপরাধটা সে করছে, কিন্তু কোনো সুনির্দিষ্ট তারিখ নাই। বাট এই দুইটা অপরাধ হচ্ছে এই স্পেসিফিক, আত্মসাৎ আর কি বিশ্বাসভঙ্গ। খুনের ক্ষেত্রে কখনোই বলা যাবে না যে জানুয়ারি 1 তারিখ থেকে ডিসেম্বরের 1 তারিখের মধ্যে আনুমানিক খুন করছে। বুঝতে পারছেন? এটা প্রযোজ্য কোন ধরনের অপরাধের ক্ষেত্রে? আত্মসাৎ আর বিশ্বাসভঙ্গ। তবে আন্ডারলাইন করবেন, প্রথম থেকে শেষ তারিখের ব্যবধান 1 বছরের বেশি হবে না। গুরুত্বপূর্ণ, মানে আপনি আনুমানিক যখন শব্দটা বলবেন তখন এমন বলা যাবে না যে আগামী কত মানে 2020 থেকে 25 সালের মধ্যে আত্মসাৎ করছে, বলা যাবে না। যদি আনুমানিক লিখতেই হয় তাহলে সর্বোচ্চ কত লেখা যাবে? 1 বছর। বুঝতে পারছেন? এখন অনেকে যদি বলেন যে স্যার সে 2021 থেকে 25-এর মধ্যে করছে, 5 বছরের মধ্যে করছে, তাইলে কি হবে? তাইলে আপনি যদি সুনির্দিষ্ট ডেট দেখাইতে পারেন তাহলে 5 বছরই দেবেন। কিন্তু যে জায়গায় বিধানটা প্রযোজ্য কখন, যখন আনুমানিক সুনির্দিষ্ট কোনো ডেট নাই, তখন এটা উল্লেখ করা যেতে পারে যে 1 তারিখ থেকে এত তারিখের মধ্যে। তবে এই এত তারিখ থেকে এত তারিখের ব্যবধান কতদিনের বেশি হবে না? 1 বছরের বেশি হবে না। সকল অপরাধের ক্ষেত্রে না, কোন অপরাধ? অপরাধজনক আত্মসাৎ আর কি। বুঝতে পারছেন? ধরেন চার্জে উল্লেখ থাকে যে দীনেশ পালা জানুয়ারির 1 তারিখে টুঙ্গিপাড়ার নীলফা নামক বাজারে অমুকরে হত্যা করেছে, কিন্তু দিনের যদি কোনো অর্থ আত্মসাৎ করত বা বিশ্বাসভঙ্গ করত তাহলে, এবং যদি সুনির্দিষ্টভাবে জানা যাচ্ছে না যে সে কবে করছে, তাহলে আনুমানিক লেখা যেত আনুমানিক এত তারিখ থেকে এত তারিখের মধ্যে দিনে সেই অপরাধটা করেছে। অপরাধটা হতে পারে আত্মসাৎ অথবা কি বিশ্বাসভঙ্গ। তারপরে দেখেন, তাহলে এই জিনিসটা গুরুত্বপূর্ণ ভাই, যে কোন কোন অপরাধের ক্ষেত্রে মানে সুস্পষ্টভাবে কত টাকা আত্মসাৎ করছে বা কত টাকা কবে ঘটনা ঘটায় সেটা উল্লেখ না করলেও চলে। অসাধুভাবে আত্মসাৎ আর কি অপরাধজনক বিশ্বাসভঙ্গ। কিছু কিছু অপরাধ কি উপায়ে সংগঠিত হয়েছে তা চার্জে উল্লেখ করতে হবে। কি উপায়ে সংগঠিত হয়েছে তা চার্জে উল্লেখ করতে হবে, এটা গুরুত্বপূর্ণ, আন্ডারলাইন করেন। প্রতারণা, মিথ্যা সাক্ষ্য দান, সরকারি কর্মচারীকে দায়িত্ব পালনে বাধা দান। 223 গোল দিয়ে 3টে স্টার দেন। একটু ব্যাখ্যা দেই, শুনেন। কিছু কিছু অপরাধ আছে, একটু আগে আমি বললাম যে যদি কোনো অপরাধের সুনির্দিষ্ট নাম থাকে তাহলে ওই অপরাধ কিভাবে করছে আর বিবরণ চার্জে উল্লেখ করার প্রয়োজন নাই। খুন করছে, যে 302 ধারায় খুন করার অপরাধে তার বিরুদ্ধে চার্জ গঠিত হলো, এই জায়গায় সে খুন কি গুলি করে করছে নাকি ছুরি দিয়ে কোপাই করছে নাকি বিষ খাইয়ে করছে, এটা চার্জে উল্লেখ না করলেও চলবে। বুঝতে পারছেন? কারণ খুনের আলাদা একটা কি আছে, নাম আছে। কিন্তু কিছু কিছু অপরাধ আছে নাম থাকলেও এই অপরাধটা কিভাবে করেছে এটা চার্জে উল্লেখ করতে হবে। তার মধ্যে সেই অপরাধগুলো কি কি? 1 নাম্বার হচ্ছে প্রতারণা। আমরা দণ্ডবিধি পড়ার সময় জানবো প্রতারণা, এমনি প্রতারণা আছে, ছদ্মবেশে প্রতারণা আছে। তাহলে প্রতারণাটা কি ছদ্মবেশে করেছে নাকি অন্য কোনো উপায়ে করেছে, এটা অবশ্যই চার্জে কি উল্লেখ করতে হবে। মিথ্যা সাক্ষ্য দান, দণ্ডবিধি যখন পড়বো জানবো মিথ্যা সাক্ষ্য দান আদালতের কার্যক্রমে দেওয়া যায় বা অন্য কোনো কার্যক্রমেও দেওয়া যায়। তাহলে মিথ্যা সাক্ষ্যটা কি আদালতে দিয়েছে নাকি অন্য কোথায় দিয়েছে, অবশ্যই এটা বিস্তারিত কি থাকতে হবে, বিবরণ, কোন উপায়ে করেছে এটা উল্লেখ থাকতে হবে। এই অপরাধে শুধু প্রতারণা উল্লেখ থাকলে হবে না, শুধু মিথ্যা সাক্ষ্যদান উল্লেখ করলে হবে না। তারপরে দেখেন, সরকারি কর্মচারীকে দায়িত্ব পালনে বাধা দান। সরকারি কর্মচারীকে দায়িত্ব পালনের ক্ষেত্রে কিভাবে বাধা দিছে সেটারও উপায়টা উল্লেখ থাকতে হবে। তাহলে আপনি এই 3টা অপরাধের নাম মনে রাখতে হবে, যে কোন অপরাধগুলোর ক্ষেত্রে শুধু নাম লিখলেই হবে না,
উপায়ও থাকতে হবে। কি কি? প্রতারণা, মিথ্যা সাক্ষ্য দান, আর একটা কি? সরকারি কর্মচারীকে দায়িত্ব পালনে বাধা দান। কত ধারায় বলেছে? 323 ধারা। 223 ধারা, 223। তাহলে এইগুলা হলো, আপনি যদি এই তিনটা অপরাধ মনে রাখেন, আমি বলে যাই যে বার কাউন্সিল লিখিত পরীক্ষায় বা জুডিশিয়াল সার্ভিস লিখিত পরীক্ষায় এখান থেকে প্রশ্ন আসছে যে একজনের বিরুদ্ধে সে সরকারি কর্মচারীদের দায়িত্ব পালনে বাধা দিছে, তো তার বিরুদ্ধে সরকারি কর্মচারীদের দায়িত্ব পালনে বাধা দিছে, চার্জ গঠন হয়েছে, কিন্তু চার্জ গঠনে উল্লেখ করে নাই যে বাধাটা কিভাবে দিছে। বলেন তো চার্জ গঠনটা ঠিকঠাক ভাবে হয়েছে কিনা? হয় নাই। কি উপায়ে করছে সেটা কি উল্লেখ করে নাই। তো এই আর কি। তো তাহলে আমরা চার্জের যে উপাদানগুলা, এই উপাদানগুলা হচ্ছে যে চার্জে অপরাধের নাম থাকতে হবে সুনির্দিষ্ট। যদি অপরাধের নাম না থাকে তাহলে অবশ্যই কি দিতে হবে? বিবরণ দিতে হবে। চার্জ কারে পরিচালনাইতে হবে যদি পরিবর্তন করে? আসামিকে। আচ্ছা, চার্জে আইনের কি থাকতে হবে? নাম থাকতে হবে, ধারা থাকতে হবে, কোন স্থানে করতে কি থাকতে হবে, স্থান এবং সময় থাকতে হবে। তারপরে আসামি যদি পূর্ববর্তী দণ্ড থাকে সেটা কি উল্লেখ করতে হবে। তারপরে বিশ্বাসভঙ্গ বা আত্মসাতের ক্ষেত্রে সুনির্দিষ্ট তারিখ উল্লেখ না করলেও কি নাই, সমস্যা নাই, তবে আনুমানিক লিখতে হবে। তবে প্রথম থেকে শেষ তারিখের ব্যবধান কত? 1 বছরের বেশি হবে না। এবং কিছু কিছু অপরাধ আছে যে শুধু অপরাধের নাম লিখলেই হবে না, এটা কোন উপায়ে সংগঠিত হয়েছে সেটাও কি লিখতে হবে। এটা কত? প্রতারণা, মিথ্যা সাক্ষ্য দান আর সরকারি কর্মচারীকে কি বাধা দান। বুঝেছেন? আচ্ছা, 224 ধারাটা একটু দেখেন। চার্জে উল্লেখিত শব্দের অর্থ। ফৌজদারি কার্যবিধির 224 ধারা মতে যে আইন অনুসারে অপরাধ দণ্ডনীয়, চার্জে উল্লেখিত শব্দের অর্থ সেই আইন অনুসারে করতে হবে। যে আইন অনুসারে চার্জ গঠন করতে, চার্জের ব্যাখ্যা করতে ওই আইন অনুসারে শব্দের ব্যাখ্যা করতে হবে। একটু শুনেন। ধরেন নারী ও শিশু নির্যাতন দমন আইন অনুসারে 16 বছরের কম বয়স্ক কোনো বালিকার সাথে, কোন নারীর সাথে যদি তার সম্মতি সহ সম্মতি ছাড়া সম্পর্ক স্থাপন করা হয় সেটা হবে কি? ধর্ষণ। কিন্তু দণ্ডবিধি 1860 এর 375 ধারা অনুসারে 14 বছরের কম বয়স্ক কোন নারীর সাথে তার সম্পর্ক থাক বা না থাক, তার সাথে যদি মানে তার সম্মতি থাক বা না থাক, তার সাথে সম্পর্ক স্থাপন করলে সেটা কি হবে? ধর্ষণ। তাহলে একটা জিনিস বুঝেন, যদি দণ্ডবিধি অনুসারে কোন নারীর বয়স যদি 15 হয় এবং ওই নারী যদি তার সম্মতি সহ কারোর সাথে সম্পর্ক করে, দণ্ডবিধি অনুসারে এটা কি হবে না? ধর্ষণ হবে না, কারণ দণ্ডবিধিতে বলছে 14 বছরের কম। কিন্তু নারী শিশু অনুসারে কিন্তু এটা কি? ধর্ষণ। বুঝতে পারছেন? এখন ধরেন মামলার বিচার হচ্ছে দণ্ডবিধি অনুসারে। কোন আইন অনুসারে? দণ্ডবিধিতে। এখন মামলায় জানা গেল চার্জ গঠন করছে, এখন দেখা গেল যে ভিকটিমের বয়স 15। ভিকটিমের বয়স কি? 15। এখন আসামি পক্ষ যদি বলে যে, ধরেন বাদী পক্ষ বা আসামি পক্ষ বলতেছে যে রোনার যে ভিকটিমের বয়স যেহেতু 15, সো এটা তো ধর্ষণই হয় নাই। কেন হয় নাই? কারণ নারী শিশু আইনে বলছে 16 বছরের কম বয়স্ক হইলে ধর্ষণ, যদি সম্মতি থাকে, মানে সরি দণ্ডবিধি সরি বাদী পক্ষ বলতেছে যে এটা ধর্ষণ হইছে। বাদী পক্ষ বলতেছে কি? ধর্ষণ হইছে। আসামি বলতেছে যে ধর্ষণ হয় নাই। এখন এই ক্ষেত্রে আসামি সুবিধা পাবে, কারণ আসামি তো জানে যে মামলাটা দণ্ডবিধিতে চলতেছে। দণ্ডবিধি অনুসারে আসামির মানে ওই যে আসামি সে দেখাবে যে ওনার যে জায়গায় তো ভিকটিমের বয়স কত? 15। আর দণ্ডবিধি অনুসারে তো এটা কি হয় নাই? ধর্ষণ হয় নাই। এখন রাষ্ট্রপক্ষ যদি বলে যে ওনার না, নারী শিশু অনুসারে এটা ধর্ষণ হয়েছে, এটা হবে না। কেন হবে না? কারণ দেখতে হবে কোন আইনের অধীনে বিচার হচ্ছে। বিচার হচ্ছে কোন আইনে? দণ্ডবিধি। তাহলে দণ্ডবিধিতে যা লেখা আছে সেটাই অনুসারে শব্দের ব্যাখ্যা করতে হবে। যদি নারী শিশুর বিচার হতো তাহলে আবার দণ্ডবিধির ব্যাখ্যা কি নেওয়া যেত? বুঝতে পারছেন? 224 ধারার মূল কথা হলো যে আইনে বিচার হচ্ছে সে আইন অনুসারে ওই শব্দের ব্যাখ্যা করতে হবে। বলেন।
না। আচ্ছা শুনেন, আমি একটা কথা বলি, এটা আপনি যে প্রশ্নটা করছেন এটা একটু ক্রিটিক্যাল। আমি বলি, সাধারণত যখন নারী ও শিশু নির্যাতন দমন আইনটা প্রণয়ন হলো 2000 সালে, 2000 সালের পরে যত ধর্ষণ মামলা হয়েছে সব মামলা নারী ও শিশু নির্যাতন দমন আইনের অধীনে, বুঝছেন? কারণ নারী ও শিশু নির্যাতন দমন আইন একটা বিশেষ আইন। আর 2000 সালের আগে যত মামলা সেটা হচ্ছে কি দণ্ডবিধি অনুসারে। এখন বর্তমান প্রেক্ষাপটেও ধর্ষণের মামলা দণ্ডবিধিতে হতে পারে কখন জানেন? যদি ওই ধর্ষণের ঘটনাটা হয় 2000 সালের আগে। ধরেন একজন এসে দাবি করতেছে যে আমারে ধর্ষণ করা হয়েছিল কত সালে, 2000 সালের আগে, তাহলে ওই 2000 সালের আগের মামলাটা দণ্ডবিধি আইন অনুসারেই করতে হবে। এটা এখন নারী শিশু আইন অনুসারে করা যাবে না। যাই হোক, জটিল জায়গায় চলে যাচ্ছি, আপাতত অত জায়গায় দরকার নাই। যে হ্যাঁ, তাহলে মনে রাখবেন যে যে আইন অনুসারে চার্জ গঠন করা হয়েছে সেই আইন অনুসারে শব্দের কি করতে হবে, ব্যাখ্যা করতে হবে। কি মাথা গরম হয়ে যাচ্ছে নাকি? কিসের জন্য কষ্ট হচ্ছে? আচ্ছা, আমি কিছু অপ্রাসঙ্গিক ঠিক না আপনাদের আমি একটু বলি। যে রুবেল আজকে এসে আমাদের জিজ্ঞাসা করছে, স্যার পড়ালেখা কিভাবে করলে ভালো হয়, কিভাবে করলে ভালো হয়। পড়ালেখা আপনারা যারা আমি ধরে নিচ্ছি যে কেউ কিছু পারেন না, বা বা কি গাইডলাইন চাচ্ছেন আসলে, সেটা হলো সবার উদ্দেশ্যে যেটা বলি যে আপনার পরীক্ষার আগ পর্যন্ত যত দিন যাবে তত কিন্তু আপনার পড়ার পরিমাণ প্রতিদিন বাড়াতে হবে। ধরেন আজকে যদি আপনি 1 ঘন্টা পড়েন, কালকে পড়তে হবে 1 ঘন্টা 10 মিনিট বা 2 ঘন্টা, মানে দিন যত যাবে পড়ার পরিমাণ তত কি বাড়াতে হবে। এখন কিভাবে আমি একটু ব্যাখ্যা দিই। আমরা যারা অফলাইন ব্যাচ তাদের উদ্দেশ্যে বলতেছি, ধরেন আমরা এই মুহূর্তে পড়তেছি কি ফৌজদারি কার্যবিধি, তাহলে আপনার বর্তমানে আমরা যে ফৌজদারি কার্যবিধিটা পড়ছি এটা ভালোভাবে পড়বেন, আর অন্য কোনো সাবজেক্ট অফলাইনের কারো পড়ার দরকার নাই। ফৌজদারি কার্যবিধি এমন ভাবে পড়বেন যে ফৌজদারি শেষ হওয়ার সাথে সাথেই যাতে আপনার ফৌজদারি কার্যবিধিটা কি হয়ে যায়, বুঝতে পারছেন? এরপরে ফৌজদারি কার্যবিধি যখন শেষ হয়ে যাবে তখন আমাদের শুরু হবে দণ্ডবিধি। তো দণ্ডবিধি শুরু হলে প্রতিদিন দণ্ডবিধির যে ক্লাস ওইটা তো রেগুলার পড়বেন, সেই সাথে সাথে ফৌজদারি যে আমি শেষ করে আসলাম এটা কি রিভিশন দিতে হবে। তখন আমার সাবজেক্ট কয়টা? 2টা, বুঝতে পারছেন? আচ্ছা, যখন দণ্ডবিধি শেষ হয়ে যাবে তখন আপনার শেষ হয়ে গেছে কয়টা? 2টা। নতুন করে শুরু হবে দেওয়ানি কার্যবিধি, তাহলে আপনার দেওয়ানি রেগুলার যে ক্লাস হয়েছে সেটা তো করতে হবে, পড়তে হবে, আর এই সাথে সাথে আপনার যোগ হয়েছে কয়টা? 2টা। এই 2টাও আপনার করতে হবে, বুঝছেন? যখন দেওয়ানি শেষ তখন শুরু কি সুনির্দিষ্ট প্রতিকার আইন, তাহলে সুনির্দিষ্ট পর্ব আর আগে জমা হয়েছে কয়টা? 3টা। এই 3টে তো অলরেডি আমার পড়া হয়েছে, এগুলা রেগুলার আমার কি চালাই যেতে হবে। যে একদিন আমি এইটা বললাম একদিন ওইটা বললাম, এটা হলো আপনার পড়া। এখন তাহলে যখন আমার সব সাবজেক্ট শেষ হয়ে যাবে তখন আমার হাতে জমা হয়েছে কয়টা? সবগুলা, বুঝতে পারছেন? এখন আপনি যদি বলেন যে স্যার যে ফৌজদারি তো শেষ হয়ে গেলে আমরা তো দণ্ডবিধি শুরু করব, তখন তো ফৌজদারি আমি তো সব কি ভুলে যাব। ভুলার কারণেই তো আপনার ইউটিউব লেকচার আছে বা বিভিন্ন জায়গা আছে, এটা আপনার চালু রাখতে হবে। এক, আর যখন আমরা দণ্ডবিধি পড়বো, দণ্ডবিধি পড়ার সময় ফৌজদারি আমি ভাগ করে দিব প্রতি সপ্তাহে, যে আগামী সপ্তাহে বা এই দিন ফৌজদারি এত ধারা থেকে এত ধারা, মানে দণ্ডবিধির পরীক্ষা তো চলবেই। কথা শুনেন না, তারা বসে কথা শুনে নাকি? দণ্ডবিধির পরীক্ষা তো চলবেই, সেই সাথে সাথে আগের যে সাবজেক্ট গুলো শুরু হয়েছে এগুলার পরীক্ষা কি চলতে থাকবে, যাতে আপনি পড়ার মধ্যে থাকেন। এখন বিষয়টা হলো একটা ধৈর্যের প্রক্রিয়া ভাই। আপনি যেহেতু উকিল হইতে চান তাহলে আগামী 2 মাস আপনার খুব কষ্ট করতে হবে, এবং আপনার জন্য যেটা আশীর্বাদ স্বরূপ সেটা হলো আমি এই জায়গায় যা পড়াই আপনার এটা পড়লেই হবে, এর বাইরে কিছু পড়া লাগবে না। ইভেন আমি যে ক্লাস টেস্টে অদ্ভুত অদ্ভুত যদি প্রশ্ন দিয়েও থাকি, আপনি জাস্ট আপনার যেটা করণীয় সেটা হচ্ছে আপনি ক্লাস টেস্টে অ্যাটেম্পট করবেন। অ্যাটেম্পট মানেও আপনি আপনার সর্বোচ্চ দিয়ে চেষ্টা করবেন, কম পাইলেন বেশি পাইলেন এতে হতাশ হওয়ারও কিছু নাই, উচ্ছ্বসিত হওয়ারও কিছু নাই। আমাদের মূল পড়ার যে ভিত্তি আইন পাঠ, যদিও আমি আপনাদের হাতে আইন পাঠ দিছি, এই জায়গা কি শুধু আইন পাঠ আছে? না, এই জায়গা কিন্তু অনেক তথ্য কি সমৃদ্ধ। এখন
সবাই একটু মনোযোগ দিয়ে শুনেন। কেউ আমাদের এখানকার যে পুরাতন প্রশ্ন আছে অনলাইন অফলাইন, অনলাইন পুরাতন ব্যাচের অনেকের যে ত্রুটি আছে আমি ধরাই দেই। শুনেন, অনেক সময় ধরেন এই জায়গা আমার সামনে যদি 50 জন স্টুডেন্ট থাকে, তাহলে 50 জনের মধ্যে যদি 20 জন পুরাতন থাকে, 30 জন আছে নতুন। এখন আমি তো সবসময় নতুন প্রশ্নই করি, কিন্তু সবসময় নতুন প্রশ্ন করা সম্ভব হয় না। 30 জনের জন্য কি আমি আধা 1 ঘন্টা খাটে একটা নতুন প্রশ্ন করব? তারা তো আগে ওই প্রশ্নের সাথে আগে তাদের অভ্যস্ত হতে হবে। এখন যখন আমি প্রশ্ন মাঝে মাঝে পুরাতন প্রশ্ন দিয়ে থাকি, পুরাতন স্টুডেন্ট অনেকে আছেন যে আপনারা হুবহু ওই প্রশ্নপত্রটা পড়ে আসেন, পরীক্ষার হলে আইসা এই জায়গা 20-এ 20 পান, অনলাইনের কথা বলি, বা অনেকে বেশি পান। ঠিক আছে, এই কাজটা যারা করবেন আমি তাদের বলে দিই যে তাদের নিজের পায়ে নিজে কুড়াল মারতেছেন, এর বেশি কিছু না। এবং সে আলটিমেটলি আপনি ধরা খাবেন কোথায় গিয়ে? বার কাউন্সিল পরীক্ষায় গিয়ে। কেন এটা করতেছেন আমি একটু ব্যাখ্যা দিই। কারণ আপনি বলতে পারেন যে স্যার তাহলে আপনি পুরান প্রশ্ন করেন কেন? আমি করতে পারি, কিন্তু আপনি প্রতিবার ওই জায়গায় মাথায় কাটাবেন। আপনি ধরবেন যে এই প্রশ্নটা আজকেই নতুন করছে। আপনি যদি ওই প্রশ্নটা পড়ে আসেন, তাহলে যে কাজটা হবে সেটা হলো এই জায়গায় এসে আপনি ব্রেন খাটাইতেছেন না, এই জায়গায় এসে মনে করতেছেন যে ওইটা অমুক। তাহলে যখন আপনি পরীক্ষার হলে যাবেন, পরীক্ষার হলে তো আর আপনার হুবহু কমান করবে না, তখন কি হবে? সো যারা এই রতি মহরতি এই যে অনলাইনে অনেকে আছেন, অনলাইনে আমি বেশি দেখছি, এই আমাদের এই বেসে না, রাতের বেসের কথা বলি, যে অনেকে এরকম দাগান। আবারও সাবধান করে দিই, আপনার কি এই জায়গার 20-এ 20 দরকার নাকি আসল পরীক্ষায় পাস দরকার? আবারও বলি, যে বা যারা আছেন কোন পুরাতন প্রশ্ন পড়বেন না, পড়বেন না, পড়বেন না। পুরাতন প্রশ্নটা বুঝবেন যে এটা উত্তর হলো কেন, এটা উত্তর কেন হলো না, এর বেশি না। বুঝতে পারছেন? অনেকে আমি এমনও দেখছি যে প্রিলি পাস করে লিখিত পরীক্ষা দিছে 2 বার, পাস করতে পারি নাই। তারা করছে কি, এই আইন পাঠের জাস্ট খালি প্রশ্ন পড়ছে, আইন পাঠের তাত্ত্বিক আলোচনা কখনো করি নাই। পরে আমার কাছে যখন পড়তে আসছে, খেয়ে যান, এই বসে যান, আমার কাছে যখন ওনার দেন কথা, আমাদের ক্লাস শেষ প্রায় 5 মিনিট, আমার কাছে যখন পড়তে আসছে বলছে স্যার আমি তো প্রিলি পাস করছি ওইভাবে প্রশ্ন মুখস্থ করে, আমি তো জীবনে বিস্তারিত ইয়া পড়ি নাই। আমি আবারও বলি, আপনাদের দুনিয়ার অন্য কিছু পড়া লাগবে না, ইভেন আমার প্রশ্নপত্রও পড়বেন না। প্রশ্নপত্র দিয়ে জাস্ট কি দিবেন? পরীক্ষা। পুরাতন প্রশ্ন পড়লে পরবর্তীতে গিয়ে ধরা খাবে। তো যাই হোক, আজকে এই পর্যন্তই, আমরা পরীক্ষায় চলে যাব। আজকে এই পর্যন্তই থাক, আগামীকাল সকালে পড়া, সকালে 10টায় ক্লাস, সবাই উপস্থিত থাকবেন।